এবং সত্যি বলতে কি রাজনীতিতে ঢুকলে কিছু পদ পাওয়া যায়, সুযোগ সুবিধে পাওয়া যায়। শুভেন্দুকে পাগলের মতন ভালোবাসে। চোখের সামনে দেখলাম আমার 12টা গাড়ি মানে ভেঙে চুরমার করে দিল। বললেন যে আমাকে আপনি 15% জায়গা দিয়েছেন। প্রত্যাবর্তনটা তো মমতার হাত ধরে হয়েছে। বাড়ির থেকে বিজেপিকে বের করে এনে বিজেপিকে রাস্তায় নামানোর পেছনে যদি একটি নাম বলতে হয় তার নাম শুভেন্দু অধিকারী। আমায় বলতে হবে, তাতে যদি লোকে ভিন্ন ভাবনা আনে তাতেও বলতে। মমতা বন্দ্যোপাধ্যায় কী ধরনের অত্যাচারের উপরে নামিয়েছিল ভাবতো। একটা মিটিং করবার জন্য পারমিশন নিতে হতো ওকে হাইকোর্টে। শুভেন্দু অধিকারীকে ডিফেস করবার জন্য কী ধরনের গালাগালি করা হতো, মানে জেনোসাইড বললেও কম বলা হবে। ওই 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি আছে আমরা না থাকলে শেষ করে দেবে। যে মমতাকে এবার হারাতেই হবে। আরজিকর কি একটা সেই তুঙ্গ মুহূর্ত ছিল, নাকি ভবিষ্যতে বামেরা আসবে বলে পরিত্রাণটা রেখে দিয়েছেন? একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, আড়াআড়িভাবে ভাগ হতে পারে। বিরাট প্রশ্ন এবং বিরাট সম্ভাবনা। হয়তো এখানকার সভাপতি পদটা অন্য কারো হতে পারে। কোঅর্ডিনেশনের সুবিধার জন্য কিন্তু এখানে সুব্রত গুপ্তর মতন লোক আছেন। পারবেন এটা বন্ধ করতে শ্রমিক ভট্টাচার্য? যদি পারেন মানুষ স্যালুট করবে। তাদের কি শিক্ষাগত যোগ্যতা বা অ্যাপয়েন্টমেন্টে কোনো ভয় আছে যে নতুন সরকার সরিয়ে দেবে? ভয় আছে। এই যে ভয় আউট ভরসা ইন, এটা তো বারবার বলতে হবে। তাহলে কি তৃণমূল কংগ্রেসের মৃত্যুদিন আসন্ন? কি আশ্চর্য না, ডেমোক্রেসি থেকে বেঁচে গেল তারা যারা ভোটে জিতলো। আসলে কোথাও কিন্তু নরম হয়ে পড়বেন শুভেন্দু অধিকারী, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। তাহলে আমি বলবো শুভেন্দু অধিকারী কি লোক চেনেই না। শুরু করছি টাফ টক উইথ ঋতব্রত। আজকে আপনারা সবাই তাকে চেনেন, গবেষক, অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক এবং অবশ্যই লেখক বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথবাবু, স্বাগত টাফ টক উইথ ঋতব্রততে। আমি একটু দর্শকদের বলে রাখি যে মাঝে মাঝে মনে হচ্ছে আমরা যেন ফরাসি দেশে রয়েছি। কেন বলছি? দেখুন, ফরাসি দেশে মাঝে মধ্যে এরকম হয়, কোনো বই নিয়ে তুমুল বিতর্ক হয়, খবরের কাগজ অর্থাৎ সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেল, সামাজিক মাধ্যম আড়াআড়িভাবে দুটো ভাগে ভাগ হয়ে যায়। কেন ভাগ হয়ে যায়? তার কারণটা হচ্ছে যে তারা মনে করে যে একটা বই তো বিতর্কেরই বিষয়। কিন্তু আমাদের এ বঙ্গদেশে, পোড়া রাজ্যেও এরকম ঘটনা ঘটেছে। সমরেশ বসুর বিবর অথবা প্রজাপতি, অথবা আপনারা যদি দেখেন তসলিমা নাসরিনের নির্বাচিত কলম, এটা নিয়েও বিতর্ক হয়েছে। ইদানিংকালে ভোট পরবর্তী অবস্থায় সবচেয়ে যে বিতর্কিত বইটি, সে বইটি কিন্তু কোনো কাহিনী নয়, সে বইটি গবেষণা, অধ্যাবসায় এবং অবশ্যই সমাজ রাজনীতি সম্পর্কে অন্তর্দৃষ্টি দিয়ে লেখা। এই ধরনের নন ফিকশন বই নিয়েও বিতর্ক চূড়ান্ত, আর সেই বিতর্কের যিনি কেন্দ্রবিন্দু, ডক্টর বিশ্বনাথ চক্রবর্তী মুখোমুখি। বিশ্বনাথদা, যেভাবে বলছিলাম, সত্যি আমার খুব ভালো লাগছে যে আমরা খুব গর্ব করতে পারি আমাদের এ পোড়া রাজ্যেও ফরাসি দেশের মতো, মানে কলকাতাও প্যারিসের মতো উত্তাল হয়ে উঠেছে একটি বই নিয়ে। পার্থক্য শুধু এটা যে একটা নন ফিকশন বই নিয়ে, যেখানে তত্ত্ব আছে, তথ্য আছে, পরিসংখ্যান আছে। আপনি কি ভেবেছিলেন এই বই নিয়ে এইরকম বিতর্ক হবে? না, সত্যি ভাবিনি। এবং যেটা তোমাকে খুব পরিষ্কার বলতে চাই সেটা হলো, বইয়ের বিষয়বস্তু নিয়ে যদি তর্ক বাধত আমি খুব খুশি হতাম লেখক হিসাবে। কিন্তু বিষয়বস্তু নিয়ে যতটা না তর্ক, তার থেকে বইটা কে পেল, কার হাতে তুলে দিলাম, সেইটা নিয়েই বিতর্কটা। এটা মানে আমার কাছে তুমি যদি বলো অনভিপ্রেয়। আর এই ঘটনাটাকে কেন্দ্র করে সব মানে রাজায় রাজায় যুদ্ধ করলো, উলু খাগড়ার প্রাণ গেল, আর পাবলিশারের লাভ হলো। ফলে মানে সত্যি বলতে কি, দুটো জিনিস আমি তোমাকে বলি যে এই বই বহু বছর ধরেই আমি বার করি। এটা পশ্চিমবাংলার যারা নির্বাচনের রাজনীতি চর্চা করেন, তোমরা তো জানোই, তোমাদের বাইরেও যারা রাজনৈতিক কর্মী তারা জানেন যে এক ঝলকে পশ্চিমবাংলার একটা নির্বাচনী চালচিত্র এই বইটাতে তুলে ধরা হয়। যে কোনো হাউসে, আমি এটা বড়াই করে বলছি না, এটা আপনি বলবেন কারণ আমি বলবো যে কোনো হাউসে আপনার এই বইটা এক কপি থাকে, এবং বিশ্বাস করুন যে কোনো সাংবাদিক, রাজনৈতিক সাংবাদিক বা পলিটিক্যাল সম্পাদকরা বা যারা সাংবাদিকতার কাজ করে, বাড়িতেও এক কপি রাখে। ঠিক। ফলে এবং তারা এটাকে ব্যবহার করেন রেডিমেড রেকর্ড
হিসাবে, ফলে সেই জায়গা থেকেই লেখা। কিন্তু কিছু মন্তব্য এমন এমন কিছু লোকের কাছ থেকে উঠে এসেছে, সেটা আমাকে বাইরে ডিরেক্ট নাম ধরে করেননি, তা বহু বছর তারা আমাকে চেনে, হয়তো প্রায় 20 বছর ধরে তারাও আমাকে চেনে, তারাও আমার বই নাড়ানাড়ি করেছেন। ফলে যেটা হয় যে সোশ্যাল মিডিয়াতে আজকের দিনে এসে গেছে, সোশ্যাল মিডিয়াতে অযথাচিত একটা আমি দেখলাম যে প্রচার, এবং যারা যারা প্রচার করেছে, একটা জিনিস আমার পজিটিভ লাগলো, এটা আমি কৃতজ্ঞ বলবো, যে যারা প্রচার শুরু করেছিল তারা পরবর্তী সময় নিজেরাই ভিডিও করেছেন, করে বলেছে বিশ্বনাথবাবু একজন অধ্যাপক মানুষ, তাকে এইভাবে, আমাদের উদ্দেশ্য ছিল না হ্যান ত্যান, তার বই আপনারা পড়ুন, তিনি অনেক বই গবেষণা করেছেন। যাই হোক, এটা একটা, দেখো এটাও একটা পজিটিভ দিক। একটা মানুষ বিতর্ক, বা যে সমস্ত মানুষরা বিতর্ক তৈরি করেছিল সেই মানুষগুলোই পরবর্তী সময় ভিডিওতে বলেছেন যে এই বিতর্ক অবসান আমরা চাইছি, আমরাই তৈরি করেছিলাম, এবং আপনারা বইটা কিনুন, পড়ুন। সেই জায়গাটা, মানে বিতর্কটা আমিও মনে করি ইতি হয়ে গেছে। না বিশ্বনাথবাবু, এখানে তো একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, ইউ ক্যান লাভ মি অর ইউ ক্যান হেট মি বাট ইউ কান্ট ইগনোর মি। এখানেও তো বিশ্বনাথ চক্রবর্তীর জয়। না দেখো, ওইভাবে দেখি না। দেখো, রাজনীতি চর্চাকারী হিসাবে আমি যখন নর্থ বেঙ্গল থেকে উঠে এসেছিলাম, তখন মানে কলকাতায় কে আমাকে চিনতো? ঠিক। আমি উত্তরবঙ্গে লাল নক্ষত্রে লিখতাম, উত্তরবঙ্গ সংবাদে লিখতাম, বা কোথাও লিখতাম, কে চিনতো আমাকে? তো কলকাতায় যখন আমি রামকৃষ্ণ মিশনে জয়েন করলাম, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে একজন অধ্যাপক হিসাবে, তারপরে দূরদর্শনে যুক্তিতক্ক, তারপরে ছোট ছোট 2 মাস 3 মাসে একটা করে ডিবেটে জাত পাওয়া, আস্তে আস্তে প্রাইভেট চ্যানেলগুলো আসলো, সেখানে বলতে শুরু করলাম। আকাশবাণীতে কিন্তু নিয়মিত আমি বলতাম, এবং লেখাও আমার নিয়মিত প্রকাশিত হতো বিভিন্ন জায়গায়। আর তারপরে তো একটা দীর্ঘ সময় আমি বর্তমান কাগজে লিখেছি। কলকাতা টিভি যখন আসলো, কলকাতা টিভির সাথে যুক্ত হলাম, মানে একটু 6 মাস 8 মাস পরে থেকে যুক্ত হয়েছিলাম আমি। তারপরে একটার পর একটা চ্যানেল এসছে পশ্চিমবাংলায়, তাদের রাজনীতি বিশ্লেষক হিসাবে এবিপি আনন্দ তো টানা আপনার ইয়েতে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন আমার ছিল নিউজ টাইম বলে একটা নিউজ, সেখানে আমার একটা বড় নিউজ টাইমে ছিলেন মহুয়া খবর, মানে মহুয়া খবর কলকাতায় ছিল। এরকম কোনো চ্যানেল নেই। এক্স্যাক্ট তাই, সব চ্যানেলেই গেছি, তুমিও মানে দেখেছো। জীবিত এবং মৃত সমস্ত চ্যানেলেই কোনো না কোনো ভাবে বিশ্বনাথ চক্রবর্তী ছিলেন। বিশ্বনাথ, আমি বলবো উত্তরবঙ্গ থেকে আসা, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, গবেষণা করা, সেই জায়গায় দাঁড়িয়ে যেটা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানবিদরা বেশি করতে চায়, সেই জায়গায় রাষ্ট্রবিজ্ঞানের একটা আলাদা মাত্রা নিয়ে এসে টেলিভিশনে বসা। আপনার আগে এবং পরে তো এমন কাউকে দেখছি না রাষ্ট্রবিজ্ঞানে। তার কারণ দুটো তিনটে। একটা হলো, ধর টেলিভিশনে যখন আসলো তখন একটা অ্যাকসেপ্টেবিলিটি বা পপুলারিটি তৈরি হয়, তো সেই পপুলারিটিটাকে ক্যাপিটাল করে আমার ছাত্রছাত্রীদেরকে আমি ঢুকিয়েছিলাম। তারা হয় তৃণমূলের মুখপাত্র হয়ে গেছে, নাহলে বিজেপিতে চলে গেছে। মানে কেউ নিজেকে রাজনীতির বাইরে রাখতে পারে না। মানে ওটা না, তুমি ধরো পরপর 3 মাস টেলিভিশন চ্যানেলের ডিবেট শোতে অংশ নিলে, তোমার পাবলিকের কাছে একটা পরিচিতি তৈরি হয়ে গেল। এইবার রাজনৈতিক নেতাদেরও আগ্রহ তৈরি হলো, অ্যাক্সেস তৈরি হলো, মানে তুমি তাদের কাছে গিয়ে পৌঁছতে পারছো। এবার তার মাধ্যমে কি হচ্ছে, তুমি হয় তৃণমূলে ঢুকে যাচ্ছ, নাহলে তাহলে বিজেপিতে ঢুকে যাচ্ছ, মানে ইনক্লাইন যাকে বলে, ইনক্লাইন। এবং সত্যি বলতে কি, রাজনীতিতে ঢুকলে কিছু পদ পাওয়া যায়, সুযোগ সুবিধে পাওয়া যায়। ফলে আমার ছাত্রছাত্রী তো বটেই, আমার সাথে যুক্ত আমি অনেককে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হিসেবে পাঠিয়েছিলাম, আমি নাম বলছি না, তাদেরকে কিন্তু স্বাধীনভাবে বিশ্লেষক হিসাবেই আমি পাঠিয়েছিলাম। এবং তারা গিয়ে প্রথম কয়েকটা মাস করছিল, তারপরে তাদের মনে হলো যে না, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হবো, বা বিজেপির মুখপাত্র হবো, বা অন্য কোনো রাজনৈতিক দলের মুখপাত্র হবো। ফলে নিজেকে আমি এটা কি জানো তো, যে সন্দেশের যারা মানে মানে কারিগর, সন্দেশটা তৈরি করব কিন্তু সন্দেশ খাবো না। ঠিক। ফলে আমি রাজনীতির পাকে চক্রের মধ্যে ঘুরবো বটে, কিন্তু নিজেকে আমি দূরের থেকে সরিয়ে রাখবো, অনেকটা পাকাল মাছের মতো। অবশ্যই এই অবস্থানটা কিন্তু অনেকে ধরে রাখতে পারে না। যেমন ধরো, আমার বিরুদ্ধে লাগাতার একটা অভিযোগ গত 25 বছর শুনতে হয়েছে, আপনি কোন দলের লোক, আপনি আজকে এই কথা বলেন, কালকে ওই কথা বলেন, আজকে আপনি তৃণমূলের হয়ে বলেন, কালকে বিজেপির হয়ে বলেন, পরশুদিন সিপিএমের হয়ে বলেন। তা নয়, রাজনীতিটা যেভাবে উঠে আসে তার ধারা বিবরণীটাই আমরা দিই। আমি একটা উদাহরণ দিয়ে তোমাকে জিনিসটা বোঝাতে চাই,
ধরো ফুটবল ম্যাচ হচ্ছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মধ্যে, যদি ইস্টবেঙ্গল প্রথম হবে ভালো খেলে, তাহলে আমরা বলি কি এই ইস্টবেঙ্গল খুব ভালো খেলছে ভালো খেলছে। সেকেন্ড হবে যদি খারাপ খেলে, ঠিক। না ইস্টবেঙ্গল এখন ভালো খেলছে না, মোহামেডান এখন কিন্তু ভালো খেলছে। ধারাভাষ্যকার যখন যেভাবে খেলাটা দেখছে, রাজনীতির খেলাটা দেখছেন, তিনি সেইভাবেই বলবেন। ফলে অনেকেই বলেন কালকে তো আপনি ওইটা বলেছিলেন, পরশুদিন তো এইটা বলেছিলেন, আজকে আপনি এইটা বলছেন কেন? কারণ চলমান রাজনীতিতে, গতিশীল রাজনীতিতে রাজনীতিটাকে ওই মুহূর্তে ধরে ওই দিনের জন্য পাবলিকের সামনে তুলে ধরাটাই হলো একজন ভাষ্যকারের কাজ। যেমন ফুটবল ভাষ্যকারের কাজ বা ক্রিকেট ভাষ্যকারের কাজ, যখন যেভাবে খেলাটা হচ্ছে সেটা ধরা। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমি তোমায় বলছি, মানুষের একটা ভুল ভ্রান্তি থাকে যে আমি ওপিনিয়ন মেকার। আমি তো ওপিনিয়ন মেকার নই, এটা একেবারেই ভুল। একজন সাহিত্যিক ওপিনিয়ন মেকার হতে পারেন, কিন্তু আমার কাজটা হলো রাজনীতি নির্মাণ করা এবং বিনির্মাণ করা। অবশ্যই খুব সুন্দরভাবে বললেন। আমি একেবারে গোড়ার কথায় আসি যে এটা কিন্তু ঠিক যে নির্মোহ নৈপক্তিক দৃষ্টি কোণ থেকে যদি কেউ বিশ্লেষণ করে তাহলে তাকে গালি খেতে হয়, সামাজিক মাধ্যমে তো খেতেই হয়, এমনকি সাংবাদিক হিসেবেও খেতে হয়। কারণ সাংবাদিকরাও একেবারেই রাজনৈতিক বিশ্লেষক বা গবেষকদের মতো তারা কিন্তু কোনো দলের নয়, তাদের আসল কাজটা ছিল কোনো পক্ষের বা কোনো বিপক্ষে নয়, সব পক্ষকে তুলে ধরে একটা বিশ্লেষণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। বিশ্বনাথবাবু, এটা তো ঠিক আপনি যেভাবে বললেন, এই যে নৈবক্তিক নির্মোহভাবে নিরপেক্ষভাবে বিচার করা, সেটা রাজনৈতিক বিশ্লেষকেরও একটা বিপদ এবং সাংবাদিকেরও বিপদ। আমার কেন জানি মনে হয় সত্যজিৎ রায় থাকলে একটা ছোট গল্পে লিখতেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষকের বিপদ, আপনাকে নিয়েই হয়তো লিখতেন। কোথাও কি মনে হয় বাঙালি আসলে খুব ওপিনিয়েটেড? অর্থাৎ বাঙালি সবসময় হিন্দু মুসলমান, ইস্টবেঙ্গল মোহনবাগান, ঘটি বাঙাল, সত্যজিৎ ঋত্বিক, সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমার, এইভাবে ভাবে সব সময়। মানে বাঙালি আসলে কোনো না কোনো পক্ষ নিয়ে নেয়, এমনকি আর্জেন্টিনা এবং ব্রাজিল। আপনি ভাবুন পৃথিবীর দুটি দেশ, এই কলকাতায় মারপিট চলছে, আমরা দেখলাম আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে। তাহলে তোমার কথাটা যদি ধরি, তাহলে আমি বলবো যে বাঙালি 19 শতকের আধুনিকতার মধ্যেই বেড়াজালে পড়ে আছে, উত্তর আধুনিকতায় ঢুকতে পারেনি। বাহ। দর্শক, আধুনিকতা আর উত্তর আধুনিকতার মধ্যে পার্থক্যটা বুঝুন। আধুনিকতা সবসময় বাইনারি চায়, হিন্দু মুসলমান, ভালো মন্দ, আধার আলো, এইভাবে বাইনারিভাবে দেখতে অভ্যস্ত, শ্রেণীকরণ চায় এবং আমাদের ভাবনা চিন্তাগুলোকে একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে দিতে চায়। উত্তর আধুনিকতাবাদীরা কিন্তু বহুত্ববাদীর বহু ভাবনা, বহু চিন্তা, বহু দিক থেকে কোনো জিনিসকে বিচার করতে চায়। উত্তর আধুনিকতাবাদী বা পোস্ট মডার্নিস্ট যারা, তারা মনে করে যে কোনো বিষয়ের অসংখ্য ঘনত্ব আছে, অসংখ্য দিক আছে, অসংখ্য দর্শন থাকতে পারে, অসংখ্য স্তর থাকতে পারে, অসংখ্য ঘনত্ব থাকতে পারে। ফলে সবগুলোকে উন্মোচন করে তারা আমাদের সামনে হাজির করতে চায়। ধরুন একটা উদাহরণ দিলে আপনারা জিনিসটা বুঝবেন যে সাধারণভাবে মানুষ আপনাকে যদি জিজ্ঞেস করি গাছের পাতাগুলো কী রঙের, আপনি বলবেন সবুজ রঙের। কিন্তু একজন উত্তর আধুনিকতাবাদীরা বলবেন হ্যাঁ সবুজ রং অনেকগুলোই, বেশিরভাগ সবুজ রং, কিন্তু অনেক রং খয়েরিও আছে, কিছু পাতা খয়েরিও আছে, কিছু পাতা কালচে রঙেরও আছে। ওরা প্রত্যেকটারই আলাদা আলাদা আইডেন্টিটি বা ভাবনা চিন্তাকে মর্যাদা দেয়। আমাদের যেটা সমস্যা হয়েছে, যারা সাংবাদিক, যারা বিশ্লেষক, আমরা বিভিন্নতাকে আমরা সেলিব্রেট করতে চাই, বহুত্ববাদকে, কিন্তু রাজনীতির যারা কারবারি তারা সবসময় ক্লাসিফিকেশন চায়, হয় তুমি আমার, না হলে তুমি আমার বিপক্ষের। কিন্তু আমার এবং বিপক্ষের মাঝেও যে আরও অসংখ্য স্তর হতে পারে, অসংখ্য ভাবনা হতে পারে, এটা যেন আজকে সত্যি পশ্চিমবাংলা ভুলে গেছে। খুব সুন্দরভাবে বললেন। এবার আমি একেবারে চলে আসছি সাদা কালোর মধ্যখানে একটু ধূসরতা নিয়ে। এই যে বইটি দেখছেন, এই বইটি নিয়ে কিন্তু ধূসরতা তৈরি হয়েছে। ধূসরতাটা এমন পর্যায়ে পৌঁছেছে, সামাজিক মাধ্যমে তার আজ বিলক্ষণ পেয়েছেন বিশ্বনাথ চক্রবর্তী। বিশ্বনাথবাবু, আমি আপনার কথা দিয়েই শুরু করব। যে আপনি বলছিলেন রাজায় রাজায়
লড়াই হয়, উলু খাকড়ার প্রাণ যায়। এখানে রাজায় রাজায় মানে কি, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অন্যদিকে মাননীয় ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। না দেখো, আমি ওইভাবে যদি নাও বলি যে সেটা হলো, দেখো শ্রমিক তো ডিরেক্ট আমার নাম নেয়নি। ফলে শ্রমিক যদি এখন ক্লেম করে যে আমি নাম নিইনি, আপনি নিজের থেকে বলছেন কেন, আমি কোনো উত্তর দিতে পারবো না। কিন্তু তার যারা মানে পরিচিত লোক, মানে অত্যন্ত কাছের লোক, তারা যেইভাবে সমাজ মাধ্যমে রিয়্যাক্ট করেছে, তাতে শ্রমিকের বক্তব্যটা যেন আমার দিকেই সেই দিকে বলেছে। তাহলে আমার তখন মনে হচ্ছে যে বাবা, যিনি চেয়ারে বসেছেন, সর্বোচ্চ পদে বসেছেন, তাকে সম্মান জানানো, তাকে তাকে তার পদটা তো সম্মান আছে। মানে আমি যদি মুখ্যমন্ত্রী পদটা দেখি, তাহলে মুখ্যমন্ত্রীর হাতে একটা বই বিশ্বনাথ চক্রবর্তী দিচ্ছেন, সেইটাকে তার মানে যে যে অংশটা একে একে দুই বানাচ্ছেন, এই তো আপনি বিজেপিতে ঢুকে গেছেন, চলে গেছেন। আমি না মাঝে মাঝে হাসি, এই পশ্চিমবাংলায় যা, তোমরা তো বটেই, পশ্চিমবাংলায় যে কোনো রাজনীতিবিদ জানে যে এই লোকটা আর যাই হোক যে কয়টা দিন বেঁচে আছে, কোনো দিন কোনো রাজনৈতিক দলের পতাকায় যাবে না। এটা একটা পশ্চিমবাংলার প্রত্যেকেই জানে। এবং মানে আমি মানে আমি তোমায় যদি বলি, কোনো দিন যদি আমি নিজে ভিডিও করি যে আমি আজকে অমুক দলে জয়েন করলাম, তাতেও আমি ড্যাম শিওর যে ম্যাক্সিমাম লোক বিশ্বাস করবে না, যে নিশ্চয়ই এপ্রিল ফুল বানাচ্ছে আমাদের। বিশ্বনাথবাবু, আমাদের এখানে এই যে ধরুন সামাজিক মাধ্যমে হোক বা সমাজে হোক, দেখুন এটা তো একটা প্রশ্ন বারবার উঠছে যে যারা আগে তৃণমূল কংগ্রেস ছিল তারা ভারতীয় জনতা পার্টি হয়ে যাচ্ছে, আবার যারা সরকারের সঙ্গে ছিল তারা এই সরকারে, অর্থাৎ যখন বিরোধী অবস্থায় ছিল এই দলের সঙ্গে ছিল না, এখন সরকারে আসার সুবিধা নিচ্ছে। আপনি যখন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে যাচ্ছেন, সেই সময়টা মানে আপনার একবারই গেছি এই বইটার জন্য। অবশ্যই আপনি মনে হয়নি যে এটা একটা ঝুঁকি হচ্ছে? না, সত্যি মনে হয়নি। এটা কিন্তু সত্যি, এটা তুমি আমাকে রাইটলি বলেছ যে একজন প্রফেশনাল হিসাবে কিন্তু আপনার মনে হওয়া উচিত ছিল। তুমি যদি বলো, আমি মেনে নিব, আমি একদম অকপটেই মেনে নিব। কেন হয়নি বলে না, যে কোনো একটা জায়গায় আমার পারিবারিক স্তরের একটা আবেগ শুভেন্দুর উপরে আছে। মানে আজকে আমার বলতে কোনো বাধা নেই যে আমার পরিবারের একাধিক সদস্য, তারা শুভেন্দুকে পাগলের মতন ভালোবাসে। মানে এমনও হয়েছে, একটা ছোট্ট উদাহরণ দিই। 2021 সালের, তুমি জানো যে আমি মানে যেহেতু সারাদিন ফোন ধরতে হয়, আমি লাউড স্পিকার অন করি, কথা বলি, বাড়িতে তো বলি, বাইরেও অনেক সময় বলতে হয়, কারণ কানে দিতে ডাক্তারবাবু না বলেছে। 2021 সালের ফলাফল যেদিন হলো, বিজেপি হেরে গেল, রাত্রি 1:30টার সময় লাস্ট ফোনটা শুভেন্দু আমাকে করলো, বিশ্বনাথদা, চোখের সামনে দেখলাম আমার 12টা গাড়ি মানে ভেঙে চুরমার করে দিল। এবং যে করেছিল, যার নেতৃত্বে হয়েছিল, পরবর্তী সময় তার জেলও হয়েছিল, আমি নামটা বলছিলাম। ওগো, আমার লাউড স্পিকার এই কথাটা শোনার পরে আমার সবচেয়ে ক্লোজেস্ট পারিবারিক একজন সদস্য হাউমাউ করে কেঁদে দিয়েছিল। তো ওই লেভেলের মানে ওদের অ্যাটাচমেন্ট আছে। এবং এই মানে তুমি এই পরের বইটা দেখাও। অবশ্যই, আমি এই দুটো বই নিয়ে দেখাবো। এই প্রত্যাবর্তন বইটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যাবর্তন করলেন। অনেকে বললেন শুভেন্দুর বই, ছবি কেন, আপনি শুভেন্দুর কাছে চলে গেছেন। মমতার কি কাছে গেছিলাম জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু প্রত্যাবর্তনটা নিশ্চিত করেছিলেন, তাই তার পরিবর্তনটা উনি নিশ্চিত করেছেন, তাই তার দুটো বইয়ের নাম মাত্র, এবং দুটো মুখ হিসেবে রাখা হয়েছে। বাদ বাকি এখানেও যেমন শুভেন্দু আছেন, তো পিকে গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল বলে মনে করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুরুত্বপূর্ণ, তাই তাদের শুভেন্দু। এক্ষেত্রে যদি তুমি দেখো, আমি বইগুলো শ্রমিক ভট্টাচার্যকে রাখার পেছনে একটি কারণ, যে শ্রমিক ভট্টাচার্য রাজ্য সভাপতি হিসাবে উঠে আসার পরে তিনি প্রথম যে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে আহ্বান করেছিলেন, কর্মীদের আহ্বান করেছিলেন যে আপনারা পতাকা ছেড়ে এবার চোখ বন্ধ করে বিজেপিকে ভোট দিয়ে পরিবর্তন নিশ্চিত করুন। মধ্যবিত্ত বাঙালির সবচেয়ে গ্রহণযোগ্য মুখ হয়ে উঠেছিলেন, তার বাগ্মিতা মানুষকে হৃদয় স্পর্শ করেছিল, সেই শ্রমিক গুরুত্বপূর্ণ স্থান নিয়েছে। মমতা অভিষেককে প্রতিষ্ঠান বিরোধী মুখ হিসাবে এখানে রাখা হয়েছে। এখানে নরেন্দ্র মোদীকে 2024 সালের মে মাস থেকে উনি ধারাবাহিকভাবে আলিপুর থেকে জনসভা করে আসছিলেন, পশ্চিমবাংলার উন্নয়নের প্রেক্ষিতে দিনের পর দিন বক্তৃতা দিয়ে
পশ্চিমবাংলায় স্বপ্ন দেখাচ্ছিলেন মানুষকে যে উন্নয়ন, বিকল্প উন্নয়ন কী করে হবে। এবং এই ক্ষেত্রে কৌশলগত জায়গা থেকে কিন্তু আমরা অমিত শাহর কথা ভেবেছি, একই কথা ইয়ের করতেও। এই ভারতের যে নির্বাচন কমিশনার, বিরাট ভূমিকা ছিল, বিরাট ভূমিকা ছিল নির্বাচন সংক্রান্ত। আমি আবারও বলছি, আমি তোমাকে আবারও বলছি যে উনি কিন্তু ব্যর্থ হয়েছেন একটি নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে। 34 লক্ষ লোকের নাম এখনো ক্লিয়ার নয়। ফলে আমি কিন্তু একেবারে আবারও তোমায় বলছি যে এসআইআর এ উনার ব্যর্থতা আমি যেমন বলছি, আবার উল্টো দিকে এত ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যে পশ্চিমবাংলায় হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না। গণেশ কুমার সেটা দিয়েছেন, মানে রিগার্ডিং দ্য কন্ডাকশন অফ ইলেকশন হি ওয়াজ দ্য চ্যাম্পিয়ন। সেই কারণে তাকে এখানে সুনির্বাল সেনকে রাখার পেছনে কিন্তু একটা বড় কারণ হলো যে পুরো পার্টিটাকে পরিচালনা করা, মানে একটা টিম ওয়ার্ক হিসেবে কাজ করা, পুরো আরএসএসকে নামিয়ে দেওয়া, এই সমস্ত কাজটার মানে ইঞ্জিন ছিলেন হলো সুনির্বাল সেন। ফলে এই কারণেই রাখা। ফলে এইবার তোমাকে যেটা বলতে চাইছি যে শুভেন্দু আমাকে এই বইটা যখন বেরোলো তো মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে বললেন যে আমাকে আপনি 15% জায়গা দিয়েছেন। তখন আমি বললাম যে দেখো, প্রত্যাবর্তনটা তো মমতার হাত ধরে হয়েছে, ফলে মমতা বইটার কভারে আছে, আর কি করেই বলেছে একদম মানে ওর সাথে আমার সম্পর্ক কিন্তু সত্যিই কোনো সময় মানে ও খুবই অনেক রাজনীতির নেতা, আমি অন্তত সমীর চক্রবর্তী থেকে শুরু করে 100টা নেতার নাম বলতে পারবো যে যাদের সাথে সম্পর্ক বন্ধুত্ব মতন সম্পর্ক। তখন আমি ওকে বললাম সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, এবং আমাদের কিন্তু দরকার হয়, ধরো আমি আজকে কুণাল ঘোষের মতন লোকের কাছে ফোন করে জানতে হয় আমাকে যে দাদা এই জিনিসটার ব্যাখ্যা বিশ্লেষণ কী হবে বা এই বিষয়ের তথ্যটা কী, নাহলে আমি কোথার থেকে ব্যাখ্যাটা করব। আমাকে তো কালেক্ট করতে হয়। যদিও কেউ বিশ্বাসঘাতকতা করে বলে এই তো আপনি ফোন করেছিলেন আমাকে, আপনি তো এই এখন এইটা ব্যাখ্যা দিচ্ছেন, এইসব বলেও আবার কেউ আমাকে। কিন্তু যেটা বলবার তোমাকে, যে তখন আমি ওকে বলেছিলাম একটা কথা, এবং সেটা আমার পরিবারের সদস্যদের সামনেই বলেছিলাম যে যেদিন তুমি পরিবর্তন করতে পারবে সেদিন তোমার পুরো বইটায় তোমার মুখ থাকবে, এবং সেই বইটা আমি অবশ্যই তোমাকে দিতে যাব। এই কথাটা আমি বলেছিলাম। ফলে আমার বাড়ির সদস্যরা চেপে ধরলো বই কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে। তো এই গল্পটাই বিষয়, আর এর সাথে আর কোনো 2-2-4 কিছু নেই, 2-2-5 কিছু নেই। আমি জানি না কেন এই বিতর্কটা আসলো, না হলে ভালো হতো। বরঞ্চ বইটা আপনারা প্লিজ পড়ুন, পড়ে দেখুন অন্য বছরের বইয়ের থেকে আলাদা কিছু পাচ্ছেন কিনা, এবং আমি যে সমস্ত কারণে ব্যাখ্যা করেছি পরিবর্তনের, সেই কারণগুলোর সাথে আপনারা ভিন্নমত হতে পারেন। কোনগুলো ভিন্নমত সেগুলো জানান। আর এন্টার বইটাতে অ্যাট এ গ্লান্স আপনারা পশ্চিমবাংলায় 2026-এর বিধানসভা নির্বাচনের যে পরিবর্তনটা হয়েছে সেটা কিন্তু একবারে ধরতে পারবেন, এবং এই বইটার মধ্যে দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে সমাজের যে বিভিন্ন বর্গের কথা বলছিলাম, তফসিলি জাতি, উপজাতি, আপনার গিয়ে নমশূদ্র, বাগদি, আপনার গিয়ে রাজবংশী কমিউনিটি থেকে শুরু করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু মানুষ, শহুরে মানুষ, গ্রামের মানুষ, শিল্পাঞ্চলের মানুষ, পাহাড়ের মানুষ, তারা কিভাবে ভোট দিয়েছে, তাদের ভোটের প্রবণতাটা কী ছিল, সেইটা কিন্তু বিস্তারিত আপনারা তথ্যভিত্তিক পাবেন সেই আলোচনা, এবং তথ্য পাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে খুব ব্যাখ্যা করে সুন্দরভাবে আমাদের আর্থ, সামাজিক, সাংস্কৃতিক এবং সাম্প্রতিক ঘটে যাওয়া যে ঘটনা, অর্থাৎ একটা পরিবর্তন আসার জন্য যে পূর্বাভাস থাকে সেটা খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। মানে সেখানে আরজি করের ঘটনাও রয়েছে, আবার অনেক কাগজের রিপোর্টাজ অর্থাৎ রিপোর্টিংও তুলে ধরা হয়েছে। খুব সুন্দরভাবে আপনি এটা তো গ্রন্থ না করে আমাদের একেবারে তথ্যের সামনে নিয়ে গিয়েছেন। মানে একদিকে একটা তত্ত্ব, একদিকে একটা তথ্য, কিন্তু কোথাও কোনো নিরপেক্ষভাবে বিচার করার একটা প্রচেষ্টা। একটাই যেটা আমি দেখলাম যে বিতর্কটা একটাই, শুভেন্দু অধিকারীর মুখ কেন। আমি দেখলাম বিজেপিরও কেউ বলছে নরেন্দ্র মোদীর মুখ তো দিতে পারতেন, অমিত শাহর মুখ তো দিতে পারতেন। কোথাও কি আপনার মনে মানে আমি তোমাকে পরিষ্কার বলছি, আমি মনে করেছি যে 2021-এর বিধানসভা নির্বাচনের পরে বিজেপি যেভাবে ঘরে ঢুকে গেছিল, যেভাবে ভোট পরবর্তী সন্ত্রাসের মাধ্যমে বিজেপির উপর অত্যাচার হয়েছিল, সেই মানে বাড়ির থেকে বিজেপিকে বের করে এনে
বিজেপিকে রাস্তায় নামানোর পেছনে যদি একটি নাম বলতে হয় তার নাম শুভেন্দু অধিকারী। আমায় বলতে হবে, তাতে যদি লোকে ভিন্ন ভাবনা আনে তাতেও বলতে হবে। কারণ আমি দেখেছি যে দিনের পর দিন বিজেপি মানে কর্মী সমর্থকদেরকে চার্জ করা এবং মানে দিনের পর দিন কোচবিহার থেকে কাকদ্বীপ একটার পর একটা মিটিং করে যাচ্ছে, মানুষ মানে বিজেপির কর্মীদের উদ্বুদ্ধ করে যাচ্ছে। বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের মানে নাম থাকা উচিত যে এত কিলোমিটার মোটরে যাওয়া। পরিশ্রমটা তুমি ভাবো, শুভেন্দু অধিকারী পরিশ্রম সম্পর্কে আমি শুধু একটা তোমার দর্শককে আন্দাজ দিই। 1:30টার সময় ওর ফোন বন্ধ হয়, রাত্রি 1:30টার সময়, আর সকাল 5টার সময় শুভেন্দু অধিকারী ফোন খোলে। আপনি 1:30টার সময় শুভেন্দু অধিকারীকে পাবেন, 5টার সময় পাবেন। বিরোধী দলের নেতার সময় থাকাকালীনও যা ছিল, আজকে শাসন ক্ষমতা দখল করার পরে দ্বিতীয় যেটা, মমতা বন্দ্যোপাধ্যায় কী ধরনের অত্যাচারের উপরে নামিয়েছিল ভাবতো। একটা মিটিং করবার জন্য পারমিশন নিতে হতো ওকে হাইকোর্টে। দিনের পর দিন আমরা দেখেছি শুভেন্দু অধিকারীর উপর কী ধরনের অত্যাচার অন্যায় হয়েছে। আমি টেলিভিশনে দিনের পর দিন চিৎকার করেছি, এবিপি আনন্দে বসে চিৎকার করেছি যে এটা কি হচ্ছে, বিরোধী রাজনৈতিক দলের পরিসর কেন পাবে না। একটার পর একটা ভোট হয়েছে, তৃণমূল কংগ্রেস লুটে নিয়ে চলে গেছে। শুভেন্দু অধিকারীকে ডিফেস করবার জন্য কী ধরনের গালাগালি করা হতো, তার বাবা মাকে নিয়ে পর্যন্ত প্রশ্ন তোলা হয়েছে, তার পরিবারকে হামলা করা হয়েছে। তারপরেও লোকটা কিন্তু আমি বলছি দমেনি। লোকটা যেটা করেছে সেটা হলো যে একদম দাঁতে দাঁত চেপে কিন্তু লড়াইটা চালিয়ে গেছে। 2024-এর কথা ভাবো তো, পুরো নির্বাচনী পরিচালনার পরেও যখন ডিজায়ার রেজাল্ট পেল না, 12টা মাত্র আসন পেল, 18 থেকে আসন কমে গেল 12টা, বিজেপির দলের একাংশই তো ওকে সরিয়ে দেওয়ার কথা বারবার বলেছে। আমি নাম ধরে বলতে চাই না, কিন্তু দলের মধ্যে সংগঠন আলাদা লোক চালিয়েছে। শুধুমাত্র বিরোধী দলের নেতা হিসাবে বিধানসভার ভেতরে যে লড়াই এবং সেই লড়াইটাকে ও মাঠে ময়দানে নিয়ে যাওয়া, সেই কারণেই আমার মনে হয়েছে। এবং সব শেষে বলবো যে আমরা ভুল প্রমাণিত হয়েছি। আমরা বলেছি যে হিন্দু ভাই ভাই এত হিন্দু করছে কেন। আমি তো বলছি আমি ভুল প্রমাণিত হয়েছি। আমি বলবো যে একজন বিশ্লেষক হিসাবে আমি ধরতে পারিনি, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশের ইস্যু আসার পরে হিন্দু বাঙালিরা যে নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ভারত সরকার যেভাবে জিনিসটাকে জাতীয় নিরাপত্তার প্রশ্নের সাথে যুক্ত করে দেখছেন, তাতে 100% কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সমর্থন এই নির্বাচনে পরিবর্তনের পক্ষে থাকবে। প্রতিটি জায়গায় তারা লড়াই করবেন, দাঁতের দাঁত চেপে লড়াই করবেন। সেই কারণে হিন্দু স্লোগানটা শেষ পর্যন্ত বিজেপির নির্বাচনী স্লোগানে পরিণত। আমি এই জায়গায় আপনাকে একটা প্রশ্ন করব, কোথাও কি মনে হয় শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী অসম্ভব সংগ্রামী মানুষ, তিনি লড়াই করে পেয়েছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহায়তা করেছে? তার কারণ ওই একটি উক্তি যে ওই 1 সেকেন্ড লাগবে, একটা কমিউনিটি আছে আমরা না থাকলে শেষ করে দেবে। কোথাও কি এটা মানে আগুনের তুষের মতো? দেখো, 4টে জিনিস পরপর মানে হিন্দু ভোটের কনসলিডেশন বা হিন্দুরা আতঙ্কিত হয়ে গেল। একটা তো দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যাপিচমেন্ট পলিটিক্স চলছিল, তোষণের রাজনীতি চলছিল, এবং তোষণের রাজনীতিটা একটা সময় প্রায় গরিমার পর্যায়ে নিয়ে গেছিলেন। তারপরে রেড রোডের যে অনুষ্ঠান, ঈদের অনুষ্ঠানে তিনি যেভাবে বক্তৃতা করতেন, মানুষ বিরক্ত হতো। ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা নিয়ে বিরক্ত হতো মানুষ। তারপরে ওবিসি নিয়ে পুরো এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েও ওবিসি রক্ষা করবেন উনি, মুসলিমদের রক্ষণ করবেন, যদিও কোর্ট বলছে যে ওইভাবে সংরক্ষণ করা যায় না। তারপরে দ্বিতীয় উনি সবচেয়ে বড় যেটা করে হরগোবিন্দ দাস এবং তার ছেলের, এবং ওই এন্টার অঞ্চলে শামশেরগঞ্জে যেভাবে গণহত্যা হয়েছিল, একটা গণহত্যা হয়েছিল, এই গণহত্যা এবং বিরাট সংখ্যক হিন্দুকে পালিয়ে বাঁচতে হয়েছিল রাতে নৌকা করে মালদায়, এটা কিন্তু সারা পশ্চিমবাংলার মানুষকে নাড়িয়ে দিয়েছিল। যে মুর্শিদাবাদের দাঙ্গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা, তার প্রশাসনের নির্লিপ্ততা এবং নাক্কারজনক, মানে জেনোসাইড বললেও কম বলা হবে। এটা কিন্তু আমি তোমায় বলছি, আমার বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যাপক, যারা কোনোদিনই বিজেপি রাজনীতি করেন না, তারা পর্যন্ত বলেছিল যে মমতাকে এবার হারাতেই হবে। এই জায়গাটা কিন্তু তৈরি হয়েছিল। কোথাও কি মনে হয় মমতা? এবং থার্ড যেটা তুমি বললে যে সেটা হলো যে এই এসআইআরকে কেন্দ্র করে যে মঞ্চ থেকে, রেড রোডের যে মঞ্চ থেকে তিনি বক্তব্যটা রেখেছিলেন যে আমরা আছি জন্য তোমরা বেঁচে আছো, যদি আমরা যদি চলে যাই না, এমন একটা কমিউনিটি, মানে 1 মিনিটের মধ্যে, এই যে বক্তব্যটা হিন্দুদের আরও আতঙ্কিত করেছিল। ফলে সব মিলে কিন্তু আমি বলছি যে একদিকে
এক্সটার্নাল ফ্যাক্টর ছিল, যে সেটা হলো যে বাংলাদেশের হিন্দুদের নির্যাতন, হাসিনার প্রস্থান এবং উগ্র মুসলিম জাতীয়তাবাদীদের উদ্ভব। সেইখানে ভারত সরকারের ক্রমশ মনে হচ্ছিল যে চিকেন নেক নিয়ে যে ইউনুস একের পর এক মন্তব্য করেছিলেন, চীনে গিয়ে যেভাবে তিনি চীনের প্রেসিডেন্টকে বলেছিলেন, সিংপিংকে বলে দিয়ে এসেছিলেন, এবং সেই জায়গা থেকে কিন্তু ভারত সরকার মনে করেছিল যে বাংলাদেশের এই পট পরিবর্তনের ফলে পশ্চিমবাংলাতে যেভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে, যেভাবে অনুপ্রবেশ ঘটছে এবং যেভাবে ভলনারেবল সিচুয়েশন তৈরি হয়েছে, মমতার প্রশাসন নির্লিপ্ত আছে, সেটা জাতীয় সংহতির পক্ষে বিপজ্জনক। এটা কিন্তু আমি তোমায় বলছি 2024 নির্বাচনের পরে আরএসএসের সর্বস্তরে এবং কেন্দ্রের বিজেপি নেতৃত্ব এবং মানে হোম মিনিস্ট্রি, মানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক, তারা কার্যত এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অ্যাকচুয়ালি হারভেস্ট করছে এই জঙ্গি তৎপরতাকে। ফলে জাতীয় নিরাপত্তার প্রশ্নে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোটা ওরা কমিটমেন্ট হিসেবে নিয়েছিল। আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের 18টা পরপর মন্তব্য বসাই, আমি পুরো মন্তব্যে যাচ্ছি না, এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় মানে সিমির একজন প্রাক্তন, একজন ইসলামিক জেহাদিতে বিশ্বাস করা একজনকে রাজ্যসভায় পাঠানো, আমরা যদি এই কর্মকাণ্ডগুলো পরপর দেখি, বিশ্লেষণ করি, আমরা ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে নয়, তাহলে কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যে ইসলামিক জেহাদি শক্তির মুখ হয়ে দাঁড়িয়েছিলেন, আর অন্যদিকে হিন্দু বাঙালিদের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী, অন্তত জনমানুষের? একদম। এবং এই 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 যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্রমশ মানে দুদিক থেকে এটা কিন্তু মানে দেখবে আমার বইয়েও দুটো ফ্যাক্টরকে আমি সমান গুরুত্ব দিয়েছি। আমি মনে করি যে হিন্দু জাগরণ যেমন একটা ছিল, আর তার সাথে সাথে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াটাও ছিল। মানুষ নন গভর্নেন্সে বিরক্ত ছিল, টিচার নিয়োগ হচ্ছে না, দুর্নীতি এমন একটা জায়গায় গেছে, সর্বস্তরের দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়ে নিয়েছে, ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই, মানে কোনো কাজের গতি নেই। প্রথম 5টা বছর তাও লোকাল লেভেলে রাস্তাঘাট করেছিল, সেই রাস্তাঘাটগুলো মেরামত করার মতন পয়সা নেই। ফলে সব মিলে কিন্তু নন গভর্নেন্সটা এমন একটা জায়গায় পৌঁছেছিল যে মানুষ বিরক্ত ছিল। কিন্তু মানুষ বারবার ফেল করছিল তৃণমূল কংগ্রেস যে মেশিনারিটা তৈরি করে রেখেছিল লোকাল লেভেলে, একেবারে গুন্ডা মোস্তানদের নিয়ে, দুর্বৃত্তদের নিয়ে, মানি পাওয়ার, মাসল পাওয়ার, অকল্পনীয়। আমি বলছি যে লেফট আমলেও দেখেছি, কিন্তু মানি পাওয়ার, মাসল পাওয়ার আর স্টেট মেশিনারি। আজকে যে পুলিশ আধিকারিকরা ভালো কাজ করছে বলছি আমরা, এই পুলিশ আধিকারিকরাই কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে গিয়ে ভোট লুটের নেতৃত্ব দিয়েছে। এরাই কিন্তু কার্যত বলা যায় যে কোনো একটা নির্বাচন যখন হয়েছে তখন নির্বাচনটাকে যে কোনোভাবে ভুলণ্ঠিত করার সমস্ত চেষ্টা তারা করেছে। আমরা কিন্তু যেটা লক্ষ্য করেছি যে এখানে কেন আমি বারবার বলছি জ্ঞানেশ কুমার চ্যাম্পিয়ন আমার কাছে, যে এন্টার ইলেকশন মেশিনারিটা কিন্তু ন্যাশনাল ইলেকশন কমিশন নিজের হাতে নিয়েছিল। 473 জন আধিকারিক, একেবারে চিফ সেক্রেটারি থেকে শুরু করে একজন সাব ইন্সপেক্টর পর্যন্ত তাদেরকে বদলি করা, কোথাও দেশ বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই। মানে ইলেকশন কমিশনও মানে কার্যত বলা যায় আমাদের ধারণাটাকে ভুল প্রমাণিত করেছে। আমি একজন বিশ্লেষক হিসাবে কোনো দ্বিধা নেই বলতে যে 3-4টে আমার ধারণাকে ভুল প্রমাণিত করতে পেরেছে। একটা হলো যে হিন্দু ভোটের পোলারাইজেশন এই লেভেলে হতে পারে, এইটা সত্যিই ভাবিনি। আমি কেন, বিজেপির কোনো নেতা ভেবেছে কিনা আমি জানি না, কারণ বিজেপির নেতাদেরও এস্টিমেট 160-70 এরকমই ছিল। দ্বিতীয় যেটা বিষয়টা সেটা হলো যে সংগঠন ছাড়াও আজকের দিনেও দেখবে স্বপন দাশগুপ্ত বলছেন যে সংগঠন আমাদের এখনও জোরদার নেই, বিজেপির নেতারাও বলছেন সংগঠন ছাড়াও শুধু প্রশাসনের উপর নির্ভর করে একটা নিরপেক্ষ প্রশাসনিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে যে নিরপেক্ষ ভোট করা যায় বা স্বাধীনভাবে ভোট করা যায়, অবাধ ভোট করা যায়, সেটা প্রমাণ করে দিল। আর থার্ড যে বিষয়টা আমি বলবো যে অনেকেই মনে করতেন যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, টাকা যার ভোট তার, এইটা কার্যত মানে মিথ। এই মিথটাও কেউ ভেঙে দিয়েছিলেন যে না, সবসময় প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ দিয়ে ভোট হয় না। কিছু কিছু ক্ষেত্রে মানুষ নিরাপত্তার কথা ভেবেছে, কিছু কিছু ক্ষেত্রে মানুষ ভবিষ্যতের প্রজন্মের কথা ভেবেছে, নিজের ছেলে মেয়ের কথা ভেবে কিন্তু ভোট দিয়েছে। না হলে 94% মানুষ এই নির্বাচনে ভোট দিয়েছেন। এবং হিন্দু ভোট, আপনি আমার বইটা যদি দেখেন তাহলে বুথ ধরে ধরে আমি কিছু উদাহরণ দিয়েছি যে কিভাবে হিন্দু ভোট যদি কোনো জায়গায় 1000 থাকে, 1000টা হিন্দু ভোটের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 999টা ভোটই এক জায়গায় পড়েছে, অর্থাৎ বিজেপির পক্ষে পড়েছে। বিশ্বনাথদা, মানে অনেক বছর আগে আমি একটা টেলিভিশনের চ্যানেলের হয়ে সাংবাদিক হিসেবে
ভূতনির চরে দাঁড়িয়েছিলাম, তখন আমাকে একজন মাঝি, খুব বয়স্ক মাঝি, আমাকে বলেছিলেন যে নদীর যখন পাড় ভাঙে তখন গোটা পাড়টাই ভেঙে চলে যায়, তার আগে ধীরে ধীরে ভাঙে, কিন্তু সে শব্দও মানুষ শুনতে পায় না। আরজিকর কি একটা সেই তুঙ্গ মুহূর্ত ছিল? ঠিক, মানুষ কিন্তু বেরিয়ে এসেছিল। এবার অনেকেই প্রশ্ন করবেন যে মানুষ বেরিয়ে এসেছিল, জনজাগরণ হয়েছিল, স্বাধীন ভারতবর্ষে বাংলায় এত বড় মানুষের অংশগ্রহণ আর কোনো আন্দোলনে হয়নি, অরাজনৈতিকভাবেই শুরু হয়েছিল, পরে রাজনীতির গলিতে হারিয়ে যায়। কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে দাদা, তার আঁচটা কেন পরবর্তী 6টা বিধানসভা নির্বাচন, উপনির্বাচন হলো, তাতে পড়লো না? কারণটাই কিছুক্ষণ আগে আপনাকে বললাম, উপনির্বাচন হতো না। কারণ স্থানীয় স্তরে তৃণমূলের গুন্ডা বাহিনী, মোস্তান বাহিনী, পুলিশ প্রশাসন যে কায়দায় ভোটটা করাতো, উপনির্বাচন তো কোনো মতেই নিরপেক্ষভাবে হতো না, স্বাধীনভাবে হতো না, অবাধভাবে ভোট দেওয়ার কোনো সুযোগই ছিল না। ফলে ওটার সাথে গোলাবেন না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই পরিবর্তনের বীজটা মনে হয় ওই অভয়াকাণ্ডের পরে যে রাত জাগো কর্মসূচি, যখন একেবারে সাধারণ মানুষ বাড়ির থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়েছিল মোমবাতি নিয়ে, কেউ হয়তো প্রতিবাদের কোনো একটা পতাকা নিয়ে বা কোনো একটা বক্তব্য নিয়ে, তার মধ্যেই লুকিয়েছিল আসলে পরিবর্তনের বীজ। মমতা বুঝতে পারেননি, আমরাও হয়তো অনেকটা সবসময় বুঝতে পারিনি, কিন্তু পরিবর্তনের বীজটা কিন্তু ওর মধ্যেই লুকিয়েছিল। এবার আমি আপনাকে এই বই নিয়ে একটা প্রশ্ন করবো, তারপর ভবিষ্যতে বলবো। 2021 সালে আমরা সবাই পড়েছি প্রত্যাবর্তন, তারপরে পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যে সময়টা, যে কালটা কাটিয়েছি, সেটা পরিবর্তন নাম না দিয়ে কি পরিত্রাণ দেওয়া যেত, নাকি ভবিষ্যতে বামেরা আসবে বলে পরিত্রাণটা রেখে দিয়েছেন? না দেখো, এরকম নয়। আমি কিন্তু প্রত্যাবর্তন যখন হয়েছিল তখনই সিদ্ধান্ত নিয়ে আমার ছিল যে যদি তৃণমূল কংগ্রেসের সরকারের পরিবর্তন আসে, তাহলে সেটা পরিবর্তন নামই দিব। মানে 2021 সালেও যদি পরিবর্তন আসতো, পরিবর্তনই নাম দিতাম। কারণ একটা রেজিমের চেঞ্জটাকেই আমি বোঝাতে চেয়েছি, আর কিছু না। দেখো, এর কিন্তু আলাদা কোনো মানে অনেকে করছেন, সেটা একেবারেই নয়। একটা রেজিম থেকে আরেকটা রেজিমের যে ট্রান্সফরমেশন, সেটাকেই আমি পরিবর্তন শব্দ দিয়ে ব্যাখ্যা করেছি, আর এর কিচ্ছু নেই। অবশ্যই, তবে এতে বামেদের উল্লসিত হওয়ার কিছু নেই, তার কারণ এই মুহূর্তে যে অবস্থা, তাদের বামেরা যদি গণ আন্দোলনটাকে ধরে না নিতে পারে, তাহলে তাদের অদূর ভবিষ্যতে আসাটা খুব মুশকিল। আমি একটু ভবিষ্যতের দিকে চলে যাই। দেখুন, শুভেন্দু অধিকারী এত লড়াই করে একটা জায়গা তৈরি করেছেন, এবং এটা তো ঠিক কথা যে তার যে সংগ্রাম, সেটাকে আমরা অস্বীকার করতে পারি না। আবার অপরদিকে শ্রমিক ভট্টাচার্য, বাঙালি মধ্যবিত্ত, উচ্চবিত্ত, নিম্নবিত্ত শিক্ষিত বাঙালির কাছে তার পরিমার্জিত কথাবার্তা, তিনি যেভাবে কথাবার্তা বলেন, তার যা জ্ঞান পাণ্ডিত্য, তার যে একটা ইন্টেলেকচুয়াল দিক আছে, কোথাও কি মনে হয় যে ভারতীয় জনতা পার্টি এই রকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসা সত্ত্বেও কোথাও গোটা ভারতীয় জনতা পার্টি, একদিকে পার্টি, অন্যদিকে সরকার, একদিকে শুভেন্দু অধিকারী, অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, আড়াআড়িভাবে ভাগ হতে পারে? বিরাট প্রশ্ন এবং বিরাট সম্ভাবনা। বিরাট প্রশ্ন, তুমি যে প্রশ্ন করেছো লাখ টাকার প্রশ্ন। এবং গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু যে উকি মারছে, সেই উকি মারছে কিন্তু তোমার বক্তব্যটাকে সমর্থন করে। ফলে সেইটা আমার ধারণা যে দেখো, ন্যাশনাল পলিটিক্যাল পার্টি, তাদের মধ্যে একটা কমন ফ্যাক্টর আছে আরএসএস। ফলে ওই যে বলা যায় যে তুমি এটাকে আঠার মতন জোড়া দেওয়ার যে ক্ষমতা আরএসএস এবং শক্তিশালী কেন্দ্রীয় নেতৃত্ব, যার মাথার উপর নরেন্দ্র মোদী, অমিত শাহ, সুনীল বানসালরা আছেন। একদম একদম। এবার নেক্সট প্রেসিডেন্ট যিনি হবেন, তার ভূমিকাটা বিরাট গুরুত্বপূর্ণ হবে। ধরো, আমি যতটুকু মনে করছি যে শ্রমিক হয়তো কেন্দ্রের মন্ত্রী হিসাবে চলে যেতে পারে, হয়তো এখানকার সভাপতি পদটা অন্য কারো হতে পারে, কিন্তু সেই সভাপতির সাথে বর্তমান মুখ্যমন্ত্রীর সম্পর্ক ভীষণ ইম্পর্টেন্ট। দেখো, মানে সম্পর্ক মানে কি, কোঅর্ডিনেশন। প্রত্যেকেই প্রায়োরিটি থাকে, কাজ করতে গিয়ে সভাপতির প্রায়োরিটি থাকে, মুখ্যমন্ত্রীর প্রায়োরিটি থাকবে, দুটোর মধ্যে সাযুজ্য আনার, সমন্বয় আনা। তো আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে সেটা সম্ভব। তার কারণটা হলো, তুমি জানো যে এখানে সরকার পরিচালনার ক্ষেত্রে উপদেষ্টা বসানো হয়েছে,
এবং এটা মনে করা হচ্ছে যে দিল্লির নেতৃত্বের জায়গা থেকে, অর্থাৎ মানে দিল্লিতে প্রশাসনিকভাবে কোঅর্ডিনেশনের সুবিধার জন্য কিন্তু এখানে সুব্রত গুপ্তর মতন লোক আছেন। ফলে কোনো যখন বিবাদ বা কোনো পার্থক্য তৈরি হবে, সেই পার্থক্যটা কেন্দ্রের নেতৃত্বের চোখে আসবে। সেই জায়গা থেকে ওনারা মেরামতি করতে পারবেন, কিন্তু তারপরেও লোয়ার লেভেলে একটা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আমি তোমার বক্তব্যটাকে একেবারে উড়িয়ে দিতে পারছি না, এই কারণে লোয়ার লেভেলে কিন্তু এই ভাবনাটা কাজ করে। আদি বিজেপি, নব্য বিজেপি, তৃণমূল থেকে আসা বিজেপি, আর প্রথম থেকে আরএসএস করা বিজেপি, এবং ভাবনা চিন্তা মধ্যে একটা পার্থক্য আমার চোখে ধরা পড়ে। সেই পার্থক্যগুলো কত দ্রুততার সাথে ঘুচিয়ে ফেলতে পারে, এবং সেখানে যদি সরকারের সাফল্য আসে, ধরো শুভেন্দু অধিকারী একের পর এক ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে কথা বলছেন, একের পর এক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসার সম্ভাবনা প্রবল হয়েছে। আমুল থেকে শুরু করে একের পর এক ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, সিপোর্ট থেকে শুরু করে একের পর এক প্রজেক্ট এখানে যদি ইমপ্লিমেন্ট হয়, মনে রাখবে সাফল্য সব কিছু ঢেকে দেয়। ফলে বামফ্রন্ট যতক্ষণ পর্যন্ত ভূমি সংস্কার কর্মসূচি বাস্তবে রূপান্তর করেছিল, তারপরে তোমার গিয়ে গ্রামের রাস্তাঘাটের উন্নতি করতে পারছিল, যতক্ষণ পর্যন্ত পঞ্চায়েত ব্যবস্থা কার্যকারী করছিল, তারপরে বেসরকারি সংস্থাদেরকে সুযোগ সুবিধে দিতে পারছিল, বা শিক্ষকদের বেতন মাসে দিতে পারছিল, এই সমস্ত কাজগুলো যখন বামফ্রন্ট ইতিবাচক জায়গা থেকে করছিল, তখন কিন্তু বামফ্রন্টের এই যে এতগুলো দল নিয়ে বামফ্রন্ট চলছিল, তাদের মধ্যে কিন্তু কোনো সেই অর্থে বিরোধ আমি দেখিনি। বিরোধগুলো তখনই আসতে লাগলো যখন সরকারের পারফরমেন্স খারাপ হতে লাগলো। ফলে শুভেন্দু অধিকারী যদি পারফর্মার, হি ইজ এ পারফর্মার আমার চোখে, হি ইজ এ রিয়েলি পারফর্মার ইন পলিটিক্স, হি ইজ এ পারফর্মার ইন অ্যাডমিনিস্ট্রেশন, হি ইজ এ পারফর্মার। সুতরাং অ্যাজ এ পারফর্মার যদি পেছন থেকে কেউ না টেনে ধরে, তাহলে কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু সাফল্য পাবেন বলেই আমি মনে করি। ফলে সাফল্য কিন্তু অনেক সময়ই আবার ওই দলের মধ্যে যে দ্বন্দ্ব বিতর্ক, সেগুলো কিন্তু ঘুচিয়ে দিতে পারে। ফলে ওই একটা দিক, কিন্তু সম্ভাবনাটা যে আছে সেটাকে অস্বীকার করার মতন জায়গা একজন রাজনীতি বিশ্লেষক হিসেবে আমার নেই। আমি এবার একটু অন্য প্রশ্নে আসবো। দেখুন, আমরা জানি অনিল বিশ্বাস, তার আগে অতুল্য ঘোষ, এবং পরবর্তীকালে এরকম আরও অনেকের নাম উঠে আসে। অতুল্য ঘোষ এবং অনিল বিশ্বাসের অকাল প্রয়াণে বুদ্ধদেব ভট্টাচার্য অনিল বিশ্বাস জুটিটা আরও হয়তো কাজ করতো। অনেকে বলেন অনিল বিশ্বাস বেঁচে থাকলে হয়তো নন্দীগ্রাম সিঙ্গুরে এরকম শোচনীয় পরিণতি হতো না। আবার এটাও ঠিক কথা, অতুল্য ঘোষ একটা চরম অভিমানে বিধান শিশুদ্যান খুললেন, কার্যত রাজনীতির বানপ্রস্থে চলে গেলেন। এটা কি বাঙালির দুর্ভাগ্য যে জুটি তৈরি হয় না রাজনীতিতে? অর্থাৎ একসময় শিশির কৃষাণুকে আমরা যেভাবে দেখেছি, সেই জুটিটা আসলে রাজনীতিতে হয় না। তা না হলে শ্রমিক ভট্টাচার্যের প্রজ্ঞা, তার কথা বলা, তার বাগ্মিতা। আবার অন্যদিকে আপনি যে কথা বারবার বলছেন, শুভেন্দু অধিকারী একজন যোদ্ধা এবং পারফর্মার। মানে আর্যাবর্তের ইতিহাস বারবার রক্তাক্ত হয়েছে ব্রাহ্মণ আর ক্ষত্রিয়দের মধ্যে অন্তর্কলহে, এবং অনেকে মনে করেন তাই জন্য বহির্শত্রু এত তাড়াতাড়ি গোটা ভারতবর্ষে আর্যাবর্তে ঢুকে পড়তে পেরেছে। কোথাও কি মনে হয় যে যদি সবাই একযোগে কাজ করতো তাহলে একটা অসাধারণ জুটি তৈরি হতো? এবং সমস্যাটা আরেকটা জায়গায়, কালচারাল সমস্যা। যে দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলায় মানুষ একটা রাজনৈতিক সমাজে বাস করেন, মানে এখানে এভরিথিং ইজ ডিটারমাইন্ড বাই পলিটিক্স। মানে সমাজ মানে সমাজের যে কোনো সিদ্ধান্ত নির্ধারিত হয় রাজনীতির বলয়ের দ্বারা, রাজনীতির প্রভাবে। যেমন ধরো বইমেলাতে রাজনীতির কি সম্পর্ক আছে বলো তো? তুমি দেখবে বইমেলার যারা অর্গানাইজার রাজনীতিবিদদের ডেকে ডেকে নিয়ে আসেন, দাদা মানে প্রোটেকশন চাই। ধরো একটা কলেজ বিশ্ববিদ্যালয়ে বুদ্ধদেব বাবুর সময় বুদ্ধদেবকে বলতেন আপনি লেখেন না কেন আরো। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলে কি লিখলেন বলুন। তুমি দেখবে কলেজ বিশ্ববিদ্যালয়ের সেমিনারগুলো হয়, হয়তো কোনো রাজনীতিবিদই বলেন না যে আমাকে নিয়ে যাও ভাই, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলররা অমুককে, শ্রমিকবাবুকে যদি আনতে পারি ইকুয়েশনটা আমার মিলবে, আর অন্য কাউকে বিরুদ্ধ মতে রয়েছে তাকে আনা যাবে না। আপনি তো নিজে মার্কিন যুক্তরাষ্ট্র গোটা পৃথিবীর বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন। দেখুন, নোয়াম চমস্কি সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন এবং ভয়ানক কথা বলেছেন, আমাদের এখানকার বামপন্থীদের থেকে অনেক বেশি বিপজ্জনক কথা বলেছেন। অথচ নোয়াম চমস্কি কিন্তু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি পূজিত। কোথাও কি মনে হয় বলছি এই যে রাজনৈতিক সমাজ
থেকে নাগরিক সমাজে রূপান্তর করানো, এটাই কিন্তু বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ, যে পলিটিক্যাল সোসাইটির থেকে একটা সিভিল সোসাইটিতে ট্রান্সফর্ম করা আমাদের সোসাইটিকে। সব কিছুর কেন রাজনীতির দ্বারা নির্ধারিত হবে? যেমন আমি তোমায় বলছি, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা একের পর এক জেলে যাচ্ছেন, কারণ তারা দুর্নীতি করেছেন, বিরাট পরিমাণে টাকা তুলেছেন এবং মানুষকে নির্যাতন করেছেন। তোলাবাজিটা তো কার্যত একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। সব দেবরাজ থেকে শুরু করে একের পর এক সব জেলে। এইবার প্রশ্নটা হচ্ছে, এটা কি কেবলমাত্র আমরা যে নেতা টাকা তুলতেন এই জায়গার থেকে দেখব? সমাজবিজ্ঞানের ছাত্র হিসাবে আমাকে বুঝতে হবে ডিমান্ড সাইড তো একটা আছে, সাপ্লাই সাইড নেই তো। অর্থাৎ সোসাইটির থেকেই আমি মানে কোনো একজন বিজেপি নেতার বাড়িতে গিয়ে মানে আমার মতন একটা উপঢৌকন নিয়ে গেলাম না তো, তিনি কিন্তু চাননি, কিন্তু আমি জাস্ট তার সাথে সাক্ষাৎ করতে গেছি। স্বয়ং শ্রমিক ভট্টাচার্যই তো বলছিলেন বক্তৃতায় যে তিনি ফল খান না, কিন্তু এই মুহূর্তে নাকি 25-30 কেজির বেশি ফল তার বাড়িতে রয়েছে, কারণ সবাই খুব দামি দামি ফল। এইটা তো ফল দিয়ে বললাম। একজন বিধায়ক আমাকে বললেন যে বিশ্বনাথ দা আর কতদিন ভালো থাকতে পারবো জানি না, আমার এলাকায় কোটি কোটি টাকা নিয়ে লোক আমার বাড়িতে চলে আসছে, আর আমি নিচ্ছি না জন্য আমার কর্মীরা খেপে যাচ্ছে। কর্মীরা ভাবছে মানে তুমি নিবে না, আমাদের তো 24 ঘন্টা তোমাদের সাথে থাকতে হয়, রাজনীতি করতে হয়, কিছু করি না, আমাদের কি হবে? ফলে জিনিসটা কিন্তু আমি আবারও বলছি, শ্রমিক ভট্টাচার্যের কাছে বড় চ্যালেঞ্জ, দলের জায়গা থেকে চ্যালেঞ্জ, যে ডিমান্ডস মানে দুর্নীতির ডিমান্ডটা আপনারা দেখছেন, দুর্নীতির সাপ্লাই লাইনটা বন্ধ করতে হবে। অর্থাৎ নাগরিক জীবন থেকে নাগরিকরা যেভাবে টাকা নিয়ে নিজেরাই, নেতারা বলেন না, নাগরিক জীবন থেকে মানে নেতাকে সন্তুষ্ট করবার জন্য যেভাবে টাকা উপঢৌকন নিয়ে তারা যান, পারবেন এটা বন্ধ করতে শ্রমিক ভট্টাচার্য? যদি পারেন মানুষ স্যালুট করবে। আমি এবার একেবারে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। আপনার এই কথা ধরে, এই যে সাপ্লাই চেনটার কথা ধরে, তাহলে কি বাঙালি, মধ্যবিত্ত বাঙালি কোথাও দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে আমরা প্রতি মুহূর্তে অল্প ব্যক্তিগত সুযোগে? দেখুন, আপনি আগেও একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এটা বাংলায় চালু আছে, আমি ভাই রাজনীতির মধ্যে নেই। স্বয়ং ব্রেক্সট কিন্তু একটা জায়গায় লিখছেন, খুব সুন্দরভাবে লিখছেন, যে আমরা অনেক সময় ভুলে যাই এই রাজনীতি কিন্তু মানে মুদ্রাস্ফীতি থেকে শুরু করে বাজার অর্থনীতি থেকে শুরু করে আমি কতটা গরিব থাকবো, এটা সিদ্ধান্ত কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত একটা সমাজে। সে জায়গায় কি বাঙালির এই রাজনীতির থেকে একটু সরে দাঁড়ানো এবং ব্যক্তিগত ছোট স্বার্থকে বড় করে দেখা, এটাই কি সাপ্লাই লাইনটাকে আরো বেশি ত্বরান্বিত করে? দেখো, দুটো জিনিস আমি তোমাকে, একটা হলো তুমি যদি রুল অফ ল প্রতিষ্ঠা করতে পারো আর ইনস্টিটিউশনালাইজেশন করতে পারো, তাহলেই তুমি দেখবে এই সাপ্লাই লাইন বন্ধ হয়ে যাবে। ধরো বিশ্ববিদ্যালয়ে যদি কেবলমাত্র মেরিটের ভিত্তিতে নিয়োগ হয় শিক্ষক, তাহলে কোন শিক্ষকের প্রয়োজন আছে যে ওই বিশ্ববিদ্যালয়ে কাউকে খুশি করার জন্য টাকা দেওয়ার? কেন সে দেবে? ফলে আমি বারবার বলছি ইনস্টিটিউশন বিল্ডিং, আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও অ্যাপিল করব, ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করুন। ইনস্টিটিউশনগুলো যদি বিল্ড আপ করতে পারেন তাহলে দুর্নীতি অর্ধেক কমে যাবে। ইনস্টিটিউশন বিল্ডিং, আমি দু একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আমাদের এখানে লোকায়ুক্ত নামক প্রতিষ্ঠানটা আছে, অথচ এই লোকায়ুক্ত প্রতিষ্ঠান কিভাবে দুর্নীতি দমন করবে তার কোনো শক্তিশালী আইন নেই। এই লোকায়ুক্ত প্রতিষ্ঠানে কোনো ভালো কর্মী নেই, তাকে তদন্ত করার অধিকার দেওয়া হয়নি। তাহলে এই লোকায়ুক্ত প্রতিষ্ঠানটা দুর্নীতি কি করে দমন করবে আপনি আমায় বলুন? মহিলা কমিশন থেকে শুরু করে, শিশু সুরক্ষা কমিশন থেকে শুরু করে, না তারপরে হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে, যেগুলো কোয়াজি কনস্টিটিউশনাল বডি, সেগুলোকে আপনি শক্তিশালী করুন। যে কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করুন। প্রতিষ্ঠান যদি শক্তিশালী হয়, তাহলে আমি বলছি প্রতিষ্ঠান যদি স্বচ্ছভাবে চলে, তাহলে কিন্তু ওই যে ওভারল্যাপিং করে টাকা দেওয়া বা সম্পর্ক তৈরি করা, এগুলো কোনো দরকারই হবে না। কেন একজন মানে লোক নেতার পেছনে ছুটবে বলো তো? ছোটে কেন? বাধ্য হয়, কারণ ইনস্টিটিউশন কাজ করে না, ইনস্টিটিউশনগুলো ডিফাং, ইনস্টিটিউশনগুলো পলিটিক্যাল ইন্টারভেনশনে চলে। তার ফলেই না পুলিশের এফআইআর করার সময় নেতা চাই, বা পুলিশের কোনো একটা কাজকর্ম করতে গেলে নেতাকে ধরে করতে হয়, কোনো একটা জিনিস তুমি কিনতে যাবে সেখানে নেতা চাই। বারবার নেতা নির্ভরতা কমাতে গেলে কিন্তু ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে, স্বাধীনভাবে চালাতে হবে, এবং রাইট টু ইনফরমেশন, তথ্য যে অধিকার,
প্রত্যেককে দিতে হবে। নাগরিকদের পার্টিসিপেশন কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ব্যবস্থায় কোনো নাগরিকদের অংশগ্রহণের কোনো সুযোগ দেয়নি। আপনারা জানেন যে কোনো একটা সরকার যদি সত্যিই দুর্নীতিমুক্ত হয়, স্বচ্ছভাবে চালাতে হয়, তাহলে অবশ্যই নাগরিকদের মানে তথ্য জানার অধিকার যেমন থাকবে, নাগরিকদের অংশগ্রহণের জায়গাটাকেও কিন্তু আপনার নিশ্চিত করতে হবে। সেটা পুরসভায় মানে ওয়ার্ড কমিটির মাধ্যমে, পঞ্চায়েতের ক্ষেত্রে গ্রামসভা গ্রাম সংসদের মাধ্যমে, বিভিন্ন যে মানে ইয়েগুলো কমিটিগুলো তৈরি হচ্ছে, সেখানে পাবলিক পার্টিসিপেশনগুলো আমেরিকায় যেমন ইউজার্স কমিটির মাধ্যমে আছে, যারা ব্যবহারকারী তাদেরকে নিয়ে যেমন আছে, দয়া করে আপনারা করুন। অ্যাকাউন্টেবিলিটি যদি নিশ্চিত না করতে পারেন, তাহলে সমাজের যে ট্রান্সফরমেশনটা ডাক দিয়েছেন, দেখো আমি ঋতু তোমাকে বলতে চাই, দিল্লি বিজেপি নেতৃত্বের সাথে কথা যতটুকু আমার হয় বা যতটুকু আমি সুযোগ পাই কথা বলার, তাতে আমি বুঝেছি তারা পশ্চিমবাংলার এই পরিবর্তনটা কেবলমাত্র ক্ষমতার পরিবর্তন হিসাবে দেখছেন না, সাংস্কৃতিক এবং সামাজিক পরিবর্তন এবং আর্থিক আমি এই বইয়ের মধ্যে সেটাও লিখেছি যে এই বই মানে উনারা পরিষ্কার করে বলছেন যে এই পরিবর্তনটা কেবলমাত্র ক্ষমতাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শুভেন্দু অধিকারী পেলেন, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক হিংসা, দুর্নীতি এবং যে সংস্কৃতি চলছে তার একটা টোটাল ট্রান্সফরমেশন করা। ট্রান্সফরমেশন করতে গেলে কিন্তু সরকারকে যেমন স্বচ্ছ হতে হবে, ঠিক তেমনিভাবে দলকেও কিন্তু আমি বলছি ইনক্লুসিভ হতে হবে। এই যে দলের এক একজন এক এক রকম বক্তব্য রাখে, পশ্চিমবাংলায় 35% সংখ্যালঘু মুসলমান সমাজের মানুষ আছেন, তাদেরকে বুকে জড়িয়ে ধরতে হবে। আপনারা রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে তাদেরকে বলুন, ভারতীয় মুসলমান হিসাবে বলুন, কিন্তু আমি বহু সময় দেখি আপনাদের বহু নেতা মানে লোকাল লেভেলে, অবশ্যই উপর লেভেলে নয়, লোকাল নেতা মাইক ধরেই শুরু করে দেন একটা বাইনারি পলিটিক্স। ওই আধুনিকতার থেকে সরে গিয়ে পোস্ট আধুনিকতায় আপনাদেরকে পৌঁছতে হবে। অর্থাৎ যে মানুষগুলো হয়তো আপনাকে ভোট দেয়নি, ভোট আগামী দিনেও নাও দিতে পারে, কিন্তু তারা তো দেশের নাগরিক, তাদেরকে জড়িয়ে ধরা, বুকে আগলানো, এটা যদি না করেন, 35% মানুষকে বাইরে রেখে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট হতে পারে না, সামগ্রিক বিকাশ হতে পারে না। আজকে যাকে আপনি পিছিয়ে রাখবেন, আগামী দিন কিন্তু পেছন থেকে আপনাকেই সে টানবে। তার মানে আপনি বলছেন সাংগঠনিকভাবে ভারতীয় জনতা পার্টির উচিত রাষ্ট্রবাদী মুসলিম নাগরিক তৈরি করা, তাদেরকে শুধু তাই নয়, তাদেরকে যুক্ত করা। ধরো এটা তো ঠিক 294টা বিধানসভা কেন্দ্রে একজন মুসলিম প্রার্থী ছিল না বিজেপির, এই প্রশ্নটা আমরা তুলেছি, যে অথচ বিজেপির সংখ্যালঘু মোর্চা ছিল, মুসলমান মুখ ছিল একের পর এক, আমি নামগুলো বলছি না, সেই মুখগুলোকে মধ্যে একটা খুঁজে মুখ পাওয়া গেল না। নয় এবার বিজেপি হিন্দু ভোটের উপর দাঁড়িয়ে জিততে চেয়েছিল, এটা প্রমাণ করতে চেয়েছিল যে মুসলমান ভোটের উপর মমতা জিততে পারে না। মুসলমান ভোটটা, যেটা শ্রমিক বারবার বলছে যে আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল যে মুসলিম ভোট, যে মিথটা চলছিল যে মুসলিম ভোট যার ভোট সেই জয়ী হবে, এটা আমরা ভেঙে দিতে পেরেছি হিন্দু জাগরণের মধ্য দিয়ে। ফাইন, এই ইলেকশনটা আমি মেনে নিতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু পরের ইলেকশন থেকে এই পঞ্চায়েত আসবে, পুরসভা নির্বাচন আসবে, সেখানে জানি আপনি ইনক্লুসিভ ডেভেলপমেন্ট যদি সত্যি চান, সবকি সার সবকি বিকাশ, তাহলে কিন্তু মুসলিম সমাজকেও জড়িয়ে ধরতে হবে, আপনার রাজনীতির মধ্যে জড়িয়ে ধরতে হবে, আপনার রাজ্যের স্বার্থে জড়িয়ে ধরতে হবে এবং রাষ্ট্রের স্বার্থে আপনাকে জড়িয়ে ধরতে হবে। বিশ্বনাথ, আপনি দেখেছেন সেটা অধ্যক্ষ যে সমস্ত পরিষদ আছে বা যারা অধ্যক্ষ উপাচার্য, দেখুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি তো আজকে নয়, তিনি বাংলার ইতিহাসেই রয়েছেন, বাংলার বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তার কথা রয়েছে। কিন্তু এইভাবে কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিয়ে আলোচনা হয়নি। আমাকে একজন মার্ক্সবাদী নেতা ট্রটস্কি পড়াতে বলেছিল, ট্রটস্কির থেকে পর্নোগ্রাফি পড়ো, ওটা ভালো, ট্রটস্কি পড়ো না। মানে সিপিএমের অনেক নেতা মনে করেন ট্রটস্কি এতটাই খারাপ। তা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কেও তো কোণঠাসা করে রাখা হয়েছিল, অথচ এখন অধ্যক্ষ উপাচার্যরা এত শ্যামাপ্রসাদ নিয়ে চর্চা করছেন, এবং তার কারণটা তো রাষ্ট্রশক্তি। তাহলে পশ্চিম বাংলার বুকে আমরা যে বুদ্ধি, মেধা, উৎকর্ষতার কথা বলি, আসলে এ সবই নির্ভর করে রাজনৈতিক বাতাবরণের উপর। একদম মনে রাখবে, বিশুদ্ধ জ্ঞান বলে কিছু হয় না, জ্ঞানের পেছনে রাষ্ট্রশক্তি থাকে, রাষ্ট্রশক্তির সমর্থনেই জ্ঞান প্রসারিত হয়, সম্প্রসারিত হয়। যদি পলাশির যুদ্ধে আমরা জিততাম, অর্থাৎ সিরাজদৌল্লা জিতে ইংরেজদের ধাওয়া করে ইংল্যান্ড দখল করতো, তাহলে আজকে ইংল্যান্ডের মানুষ হিন্দিতে বা সংস্কৃত ভাষায় কথা বলতো,
আয়ুর্বেদিক চিকিৎসা তারা করতো, কারণ রাষ্ট্র ক্ষমতা আমরা যদি 200 বছর ওখানে দখল করতাম তাহলে আমাদের সংস্কৃতি ওদের গ্রহণ করতে হতো, কারণ রাজনৈতিক শক্তি তাই চাইতো। ঠিক উল্টো দিকে যেহেতু আমরা হেরে গেলাম পলাশির যুদ্ধে, 250 বছর ইংরেজদের দখল করে রাখলো, ফলে ইংরেজদের আদব কায়দা, সংস্কৃতি, ভাষা, শাসন ব্যবস্থা সব কিছু নিতে হলো। তাহলে এই পাওয়ারের সাথে সম্পর্ক আমি তোমায় বলছি, পাওয়ার এর সাথে নলেজের সরাসরি সম্পর্ক। মানে আমি তোমায় বলছি নেহেরু যেহেতু শাসন ব্যবস্থায় ছিল, তিনি সেকুলার ভাবনায়, পশ্চিমী ভাবনায় যারা প্রভাবিত ছিলেন, বহুত্ববাদে বিশ্বাস করতেন, বাই হার্ট বিশ্বাস করতেন, এবং ইউনিটি ইন ডাইভার্সিটিতে বিশ্বাস করতেন। ফলে তিনি চাইতেন যে হিন্দু মুসলমান হাতে হাত ধরে থাকুক, এবং সেইখানে হিন্দুত্বের ভাবনায় যদি কেউ কন্ট্রিবিউশনও জাতীয়তাবাদে করে থাকে তাকে অতটা গুরুত্ব না দেওয়া, এবং এটা গুরুত্ব দেয়নি, এটা ফ্যাক্ট। মানে নেহেরু যে ভাবনা চিন্তার দ্বারা পরিচালিত ছিলেন, সেই ভাবনায় শ্যামাপ্রসাদ মুখার্জির জায়গা দেওয়ার খুব সুযোগ ছিল না, যতটুকু ছিল সামান্যই ছিল। এইবার তুমি লক্ষ্য করে দেখো, বিজেপি যখন ক্ষমতায় এসছে, বিজেপি মানে জাতীয়তাবাদ, মানে হিন্দু রাষ্ট্রীয় জাতীয়তাবাদের কথা বলে, হিন্দু রাষ্ট্রীয় জাতীয়তাবাদের ভাবনাটা মানে লেফট লিবারাল ভাবনার ঠিক উল্টো দিক, আর মানে আরেকটা দিক, মানে লেফট লিবারালরা যেভাবে মানে ভারতবর্ষকে দেখেছে তার ভিন্ন ভাবনার থেকে তারা রাষ্ট্রীয় হিন্দুত্বের হিন্দুত্ববাদের ভাবনা সামনে এনেছেন, বা জাতীয়তাবাদে যে হিন্দুত্বের যে প্রভাব সেইটাকে তারা সবসময় মানে সেলিব্রেট করতে চান। এইবার সেই জায়গাতে হিন্দু মহাসভার যে ভূমিকা এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে ভূমিকা, সেটাকে তারা মানে একেবারে কেন্দ্রের মধ্যে আনতে চেয়েছেন, এবং সেইভাবে তারা ভারত নির্মাণের কথা বলছেন। তুমি আমায় বলো, অটল বিহারী বাজপেয়ীতে ওই লেভেলে বলতে পারেননি, কারণ অটল বিহারী বাজপেয়ীকে তখন 21টা দলকে নিয়ে চলতে হতো। ফলে তখন তার রাষ্ট্র ক্ষমতা যেটা ছিল, সেই রাষ্ট্রীয় ক্ষমতা একক ক্ষমতা ছিল না। নরেন্দ্র মোদী 14 সাল থেকে কার্যত এককভাবে বিজেপিকে চালান। ফলে তিনি রাম মন্দির তৈরি করতে পেরেছেন, 370 নম্বর ধারা বিলোপ সাধন করতে পেরেছেন, তিনি হিন্দু জাতীয়তাবাদী রাষ্ট্রীয় ভাবনার থেকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন্দ্রে স্থাপন করতে পেরেছেন। ফলে সবসময় মনে রাখবে, রাষ্ট্রীয় ক্ষমতার সাথে সংস্কৃতি প্রতিষ্ঠা, জ্ঞান প্রতিষ্ঠার সরাসরি সম্পর্ক আছে। তুমি আন্তর্জাতিক স্তরে যাও, যতদিন পর্যন্ত কমিউনিস্ট দুনিয়া ছিল, তুমি যেভাবে রাশিয়াকে দেখে অভ্যস্ত ছিলে, তাই নয়, তাদের পাঠ্যপুস্তক, তাদের বই, ভাবনা চিন্তা, যেই সেখানে কমিউনিজমের পতন ঘটলো, মানে একটা অথরিটেরিয়ান রেজিম, লিবারাল অথরিটেরিয়ান রেজিম গড়ে উঠলো, সেখানে ভাবনা চিন্তার মধ্যে আমূল পরিবর্তন ঘটে গেল। ফলে এটা আমরা যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, আমরা কিভাবে শ্যামাপ্রসাদের এই নতুন যে জাগরণ, এটাকে দেখব। ডেফিনেটলি শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবাংলা গঠনের পেছনে বিরাট ভূমিকা ছিল, তা নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু তার মানে শ্যামাপ্রসাদ মুখার্জি একমাত্র কন্ট্রিবিউটার, যেটা বিজেপি বারবার বলবার চেষ্টা করছে, বা বিজেপি না বললেও তাদের লোকজন বলবার চেষ্টা করছে, যে একমাত্র অ্যাজিভ যেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছাড়া আর কেউ বাংলা গঠনের কোনো সেইভাবে ভূমিকা নেয়নি। এই ভার্সনটাও কিন্তু সঠিক নয়, এটাও কিন্তু পার্শিয়াল ভার্সন। আজকে হয়তো সবাই মেনে নিবে, কারণ আজকে বিজেপি কেন্দ্র এবং রাজ্যে ক্ষমতায় আছে, কিন্তু ইতিহাস নির্মম একটা সময় গিয়ে বলবে যে না, শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে সাথে মেঘনাদ সাহারও গুরুত্ব ছিল, অমুকেরও গুরুত্ব ছিল, তারও গুরুত্ব ছিল। ফলে এই লোকগুলোও কিন্তু বাংলা বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, বা হিন্দু হোমল্যান্ড তৈরি করার ক্ষেত্রে তারাও পশ্চিমবাংলার যে আইনসভা, সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা তারা নিয়েছিল। ফলে ছবি শ্যামাপ্রসাদ মুখার্জিরও যখন থাকবে, ঠিক তেমনিভাবে যে 54 জন অংশ নিয়েছিলেন ভোটাভুটিতে, প্রত্যক্ষভাবে সমর্থন করেছিলেন, তাদেরও ছবি বহুত্ববাদ, ওই যে শুরু করেছিলাম, মানে পোস্ট মডার্নিস্টরা বলে যে হ্যাঁ তুমি তার কন্ট্রিবিউশনটা বলো, কিন্তু অন্যদের কন্ট্রিবিউশনটাকে মানে অস্বীকার করো না। ফলে ওই 54 জনেরই ছবি জানি থাকে। আমার একদিকে খুব ভালো লাগে, আপনি এটা জানেন, খুব পুরনো কথা, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, মানে একটা যুগ ছিল, একটা নতুন যুগ এসছে, একটা সিনথেসিসে আশা করতে পারি। একই সঙ্গে আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আর সীমান্ত গান্ধীর কথা স্মরণ করব, এরকম দিন হয়তো আসবে। না, ছিল সীমান্ত গান্ধীকে, কিন্তু কংগ্রেসের রাজনীতির সাথে যেহেতু সম্পর্ক ছিল, কংগ্রেস কিন্তু সীমান্ত গান্ধীকে চূড়ান্ত সম্মান দিয়েছে, ভারত রত্ন পর্যন্ত দিয়েছে।
ফলে সেইটা না, আমি ওটা বলছি, দুজনের কথাই আমরা মনে হ্যাঁ রাখবো। বিজেপি যদি তাদের কথাও মনে রাখি সেটা আরো এটাও ভালো তো হয়। বিশ্বনাথে অস্বীকার করার জায়গায় নেই। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, আমি শুধুমাত্র সুযোগ্য পিতার পুত্র হিসেবে না নয়, না ভাই, যে ভাইস তার চ্যান্সেলর, পড়াশোনা, তার ব্যাপ্তি শোনো, এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে যে মানে সত্যি সাইডলাইন করে রাখা হয়েছিল, তাকে যে যতটা প্রাধান্য দেওয়ার কথা ছিল দেয়নি, একেবারে অস্বীকার করেছে সেটাও আবার নয়। যেমন মানে বিজেপির এক শ্রেণীর নেতা দেখি মাইক পেলেই বলে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কার্যত অস্বীকার করে রেখে দিয়েছে। আরে বাবা, অস্বীকার করে রাখলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে এই এত বড় স্ট্যাচু আছে, শ্যামাপ্রসাদ মুখার্জির নামে রাস্তা আছে, শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালন করতে আমি নিজে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন। ফলে আমি কি করে এটা অস্বীকার করি? শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কলকাতায় মানে এই বিজেপি আসার আগে অন্তত 100খানা বই আছে। শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে গবেষণার জায়গা আছে। শ্যামাপ্রসাদ মুখার্জি একেবারে অস্বীকার ছিল তা নয়, কিন্তু হ্যাঁ, যে ডমিনেন্ট ফিগার হিসেবে তার আসা উচিত ছিল সেটা কংগ্রেস আনেনি। কারণ তার যে লেফট লিবারাল যে রাজনীতি, সেই ফ্রেমওয়ার্কে শ্যামাপ্রসাদ মুখার্জি বেমানান ছিল সেই সময়কার তাদের রাজনীতির কন্টেস্টে, যেমন করে আজকের কনটেক্সটে নেহেরু বেমানান বিজেপির রাজনীতিতে। ধরুন, প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যারা অধ্যক্ষ ছিলেন, তাদের সবাইকে তো এখন উল্টো পথে যেতে হচ্ছে। এটা কেন? তাদের কি শিক্ষাগত যোগ্যতা বা অ্যাপয়েন্টমেন্টে কোনো ভয় আছে যে নতুন হ্যাঁ, সরকার সরিয়ে দেবে? ভয় আছে, ভয়ের জন্যই করে, মানে এটা ধরেই নিয়ে তারা, এবং হয়তো কেউ কেউ হয়তো ধরেই নিচ্ছেন এইভাবে যে এই রেজিমের সাথে যদি না থাকি তাহলে আমাদেরকে এই এই যে ভয় আউট ভরসা ইন, এটা তো বারবার বলতে হবে। এটা 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 তোমাকে বলতে হবে, মানে শিক্ষামন্ত্রী যিনি আছেন তাকে বলতে হবে যে দেখুন, আপনি সিপিএম করতে পারেন, তৃণমূল করতে পারেন, বিজেপি করতে পারেন, আপনি কোন দলের ভাইস চ্যান্সেলর, কোন ভাবনার দর্শনে ভাইস চ্যান্সেলর আমার দেখার কোনো দরকার নেই। আপনার বিশ্ববিদ্যালয়কে উৎকর্ষতায় আপনি নিয়ে যেতে পারছেন কিনা, লিডারশিপ দিতে পারছেন কিনা, সেটাই একমাত্র মাপকাঠি। তার উপর ভিত্তি করেই আপনি পদে থাকবেন কি থাকবেন না নির্ভর করবে। এই কথাটা তো বলে না কেউ। এবার আমি একটা অন্য প্রসঙ্গে আসি। তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ কি? মমতা বন্দ্যোপাধ্যায় যে পাপ করেছেন, অর্থাৎ তার যে রাজনৈতিক পাপ, অর্থাৎ সবসময় দল ভেঙে যাওয়া, দল ভেঙে নিয়ে আসা, কোনো আদর্শ নেই দলের। মানে আমি বলছি, একটা সনাতনী, ভারতীয় জনতা পার্টি সনাতনী এবং একটা সুনির্দিষ্ট একটা আদর্শের মধ্যে রয়েছে। মার্কসিস্ট পার্টিগুলো একটা আদর্শের মধ্যে রয়েছে। তৃণমূলের কোনো নেতা, আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কেউ কোনো আদর্শের কথা বলতে পারেনি। তাহলে এই যে ভেঙে আসা, আজকে তার দলটাই ভেঙে গেল, এটা কি শুধু আদর্শহীনতার জন্য? দেখো, দুর্নীতি একটা বড় কারণ, মানে চাচা আপন প্রাণ বাঁচা, এই নেতাগুলো সব দুর্নীতি জালে আছে একটা বড় সংখ্যক। ফলে বাঁচার জন্য তোমার কাছে অপশন একটাই, হয় তুমি এই দল ভেঙে বেরিয়ে আসো, বেশি বাঁচার চেষ্টা করো, আর না হলে তুমি জেলে যাও। এই তো গল্পটা। এটা একটা বড় অংশ, আদর্শহীনতা একটা অংশ, আর অভিষেকের প্রতি একটা মানে রিজেকশন অফ অভিষেক, মানে এটা ওরা প্রায় প্রত্যেকেই আমি দেখলাম একটা মূল্যায়ন এক তারা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জল চালাতেন, বসিজম করতেন, এটা আমরা কোনো মতেই মানতে চাই না। সুতরাং আমি তোমাকে খুব ছোট করে এবার বলতে চাই যে মমতা, দেখো, ইলেকশন কমিশন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন সিম্বল কার কাছে যাবে। আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট যে সিম্বল ইলেকশন কমিশন হয়তো বলবে যে এটা রিজার্ভ থাকবে, আপনারা আপনাদের মতন সিম্বল বেছে নিন, এমনকি দলও আপনারা নিজেদের মতন বেছে নিন। তৃণমূল কংগ্রেসটাই স্পিচ থাকবে, আপনারা তৃণমূল কংগ্রেস মমতা, তৃণমূল কংগ্রেস। তাহলে কি তৃণমূল কংগ্রেসের মৃত্যুদিন আসন্ন? তৃণমূল কংগ্রেসের মৃত্যুদিন আসন্ন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি নাও থাকে, যদি কোনো একটা দলকে, মানে ধরো ঋতব্রতরই যদি পায়, তাহলে কিন্তু সেটা চ্যালেঞ্জ করবে কল্যাণ ব্যানার্জিরা সুপ্রিম কোর্টে, সেখানে গিয়ে ফাইনাল ফয়সলা হবে। কিন্তু তার আগেই আমি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কার্যত মান্যতা দিলেন পরশু দিনে ফেসবুকে, যে তোমরা যদি আমার দলটাকে ভেঙে দাও তারপরেও আমি আছি বেঁচে, তোমরা যদি আমার প্রতীকটাকেও নিয়ে নাও, তোমরা যদি অফিসটাকেও নিয়ে নাও, তাতেও কি আমার কর্মী সমর্থক আমাদের থেকে সরিয়ে নিতে পারবে, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিচ্ছেন। দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইজ পেইড বাই হার ওন কয়েন। যেভাবে তিনি বিরোধী দল ভেঙে দুর্নীতিকে দিনের পর দিন আশ্রয় প্রশ্রয় দিয়ে এবং আনুগত্যপূর্ণ আমলাতন্ত্রের মাধ্যমে শাসন করেছেন, আজকে সেটাই যেন তার কাছে বুমেরাং হয়ে ফিরেছে। তার দলকে কিন্তু একই কায়দায় কিন্তু ভাঙা হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, একটা নীতি আদর্শহীন রাজনৈতিক দল যদি থাকে, ক্ষমতার বৃত্তের বাইরে গেলে দলটা কি পরিণতি হয়, সেটা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে আমাদের কাছে গবেষণার বিষয়।
জিনিসটা তোমাকে খুব পরিষ্কার করে বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অপশন কিন্তু খুব একটা বেশি নেই। একটা হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিতাড়িত করে একেবারে পরিষ্কার যে সাসপেন্ড বা ডিসচার্জ করে যে তোমার বিরুদ্ধে এত অভিযোগ, আমরা তোমাকে অপসারণ করলাম, সেটা উনি করবেন না। যদি করতেন তাহলে রিমেইনিং একটা অংশ নিয়ে তিনি কিন্তু দলটাকে অন্তত কিছুটা পশ্চিমবাংলায় আঞ্চলিক দল হিসাবে ক্ষমতা পরিবর্তন করতে পারতেন না, কিন্তু আঞ্চলিক দল হিসেবে টিকে থাকতেন। কিন্তু যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তিনি দল চালাতে চান, আমার মনে হয় না খুব বড় সাফল্য পাবেন, বরঞ্চ বিজেপির লাভ হবে, বিরোধী ভোটটা স্প্লিট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 10% ভোট পাবেন, ঋতব্রতরা 5% ভোট পাবে, অন্যরা 10% ভোট পাবে, তাতে বিরোধী ভোট খান খান দিনের পর দিন শুভেন্দু অধিকারী শাসন করবে। এরকম কি হতে এবং পারে? আরেকটা জিনিস আমি তোমায় বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে বেস্ট মানে অপশন হলো, ট্রেড অফ হলো যে উনি যদি রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সাথে কথা বলে দলটাকে যদি কংগ্রেসের সাথে মিশিয়ে দিতে পারেন, সেটা ওনার পক্ষে সম্মানজনক মান বাঁচবে। কেন বলছি, একটা ঐতিহাসিক প্রেক্ষিতে 1998 সালে তিনি দল তৈরি করেছিলেন, যখন কংগ্রেস এবং বামেরা মিলে দিল্লিতে সরকার চালাচ্ছিল। ফলে এইরকম একটা অবস্থাতে সত্যি বলতে কি কংগ্রেসের পক্ষে অল আউট, মানে কংগ্রেস যেহেতু বামেদের সাহায্য নিচ্ছিলেন দিল্লিতে, ফলে কংগ্রেসের পক্ষে রাজ্য কংগ্রেসের বামেদের বিরুদ্ধে অল আউট আন্দোলন করার মতন মুখ ছিল না বা মানুষ মান্যতাও দিচ্ছিল না। ফলে একটা ঐতিহাসিক প্রেক্ষিতে কংগ্রেস থেকে ভেঙে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং ক্ষমতার হাত বদল করেন। আরেকটা ঐতিহাসিক প্রেক্ষিত, যে ঐতিহাসিক প্রেক্ষিত হলো সারা দেশের মানে হিন্দু জাতীয়তাবাদী ভাবনার বিকল্প হিসাবে, মানে কংগ্রেসের যে লেফট লিবারাল দৃষ্টিকোণ, সেটাকে যদি প্রতিষ্ঠা আবার করতে হয়, দিল্লির রাজনীতিতে যদি বিজেপিকে পরাজিত করতে হয়, তাহলে কংগ্রেসকে শক্তিশালী করা ছাড়া মমতার বিকল্প কিছু নেই। ফলে একটা ঐতিহাসিক প্রেক্ষিতে উনি দল ভেঙে বেরিয়ে এসেছিলেন। আরেকটা ইতিহাস তাকে তার কাছে দাবি জানায় যে তুমি যতটুকু অংশ বেঁচে আছে তাকে নিয়ে কংগ্রেসের সাথে বিলীন হয়ে যাও। আমি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার বয়স, এবং তাকে আমি কোনো রকম অসম্মান করছি না, কিন্তু চাণক্য তো বারবার বলেছেন যে শক্তিশালী যদি রাজ্য করতে হয়, শক্তিশালী রাষ্ট্র ক্ষমতা তৈরি করতে হয়, তাহলে এমন কিছু মানুষকে তৈরি করতে হবে যারা বিরোধী শিবিরে থাকবে। এটা কি সম্ভব যে একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেফ প্যাসেজ দিয়ে বাইরে বার করে দেওয়া এবং সেই বার্গেনটা করে দরাদরি করে কংগ্রেসের সঙ্গে আপাতত ঢুকে প্রয়োজন মতো ভারতীয় জনতা পার্টির যদি কখনো কোনো প্রয়োজন পড়ে কংগ্রেসকে দুর্বল করা? এটা আর করার সুযোগ ওনার খুব একটা নেই, কারণ বেশিরভাগ বিধায়করা অলরেডি বিজেপিতে চলে গেছে বলা যায়। মানে ঋতব্রত যতই দাবি করুক না কেন, পাবলিক পারসেপশনে ঋতব্রতরা হলো বিজেপির ট্রোজান হর্স। ফলে দেখো, লিগালি কি করলো ইম্পর্টেন্ট না, পাবলিক পারসেপশন কী বলছে। তুমি রাস্তায় যে কোনো একটা লোককে জিজ্ঞেস করো, ঋতব্রত অপোজিশন লিডার, আপনি কীভাবে দেখছেন, বলে ও তো বিজেপি তৈরি করে দিয়েছে, এইরকম একটা পারসেপশন। আবার তুমি দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদাররা যে 20 জন এমপিকে নিয়ে চলে গেছেন, এনসিপিআই যুক্ত করেছেন, ওরা কিন্তু বরঞ্চ আমি বলবো ওরা স্মার্ট, ওরা সৎ, ওরা পরিষ্কার বলেছে আমরা এনডিএকে সমর্থন করব। ফলে মমতা, মানে আপনি আর্থিক সৎ বলছেন, আপনি রাজনৈতিক না না রাজনৈতিক ওখানেও প্রচুর ওটা জানি ভুল, কেউ দর্শক ভুল বুঝবেন না প্লিজ। আমি বলছি যে অন্তত বক্তব্যটা ডেমোক্রেসি থেকে বেঁচে গেল তারা যারা ভোটে জিতলো, এইবার লটারির টিকিট। তার মানে আমি যেটা দর্শক, আমি কিন্তু একেবারে আর্থিক জায়গা থেকে বলতে চাইছি না, যেটা বলতে চাইছি যে অন্তত পক্ষে তারা প্রকাশ্যে বলেছেন যে আমরা এনডিএ মানে নরেন্দ্র মোদীকে সমর্থন করব। এরা কিন্তু আবার মানে ধরি মাছ না ছুঁই পানির মতন অবস্থা নিচ্ছেন, যদিও মানুষ জানে যে এদের বিভাজনটা কিভাবে হয়েছে। কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট, এইটা বলেই আমি শেষ করবো এবার, সেটা হলো যে দেখো, আমরা বছরকে বছর গণতন্ত্রের প্রশ্নে খুব অরিড। পশ্চিমবাংলায় বিরোধী শূন্য অবস্থান বারবার তৈরি হয়, বারবার সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলি, কারণ ডেমোক্রেসিটা দাঁড়িয়ে থাকেই বিরোধীদের উপর। ডেমোক্রেসি ইজ ফর অপোজিশন। মানে আমি বলছি চীনের সাথে পশ্চিমবাংলার তফাৎ কোথায়? চীনে একটা অপোজিশন নেই। বিশ্বনাথ দা, একটা কথা, আপনার একটা লেখা তো আমি পড়েছি, এবং একটি লেখা দিনকাল শারদ সংখ্যাও থাকবে আপনার বিরোধী রাজনীতি নিয়ে, অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। আমি এই কথাটা বলবো, আমার দুটো শেষ প্রশ্ন। এক, কোথাও আমি বিরোধী, আমি জেল খাটবো, আমি 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 আমাকে দরকার হলে জেলে তুলে নিয়ে যাবে, এই সাহসটা বিরোধীরা দেখাতে পারে না। এক। দ্বিতীয়,
শুভেন্দু অধিকারী কিন্তু এই সাহসটা দেখিয়েছেন। দেখেছিলেন, তিনি ফল পেয়েছেন। বামেরা কিন্তু পারছে না। বামেরা সামাজিক মাধ্যম আর টেলিভিশন চ্যানেলে খুবই সরব, কিন্তু আদৌ কিন্তু সেটা করে উঠতে পারছে না। একটা থানা ঘেরাও করার ক্ষমতা নেই। দুটোই দক্ষিণপন্থী পার্টি, ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস। সত্যি কি এই দক্ষিণপন্থী পার্টিগুলোর, যেহেতু ভারতীয় জনতা পার্টির সব জায়গায় সংগঠন নেই এবং বুভুক্ষ এখন ক্ষুধার্ত পশুর মতো তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতারা ঘুরে বেড়াচ্ছে যে কখন তারা আবার খেতে পারবে, এবং তারা নজরানাও দেবে। দেখুন, কামিনী কাঞ্চনে এরা মাহির সব। হ্যাঁ, যে কোনো মুহূর্তে পদস্থলন হতে পারে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। আপনার মনে হয় না এই ছেলেগুলো যারা এতদিন ধরে তোলা তুলেছে এবং যারা কামিনী কাঞ্চন অসম্ভব সুন্দরভাবে ব্যবহার করতে পারে, তারা ভারতীয় জনতা পার্টিতে ঢুকে পড়বে? আর ভারতীয় জনতা পার্টিও দেখবে আমার তো এত সুসংগঠিত ফোর্স নেই। একদম, আমি তোমায় বলছি এটা ঢুকবেই তারা। ঢুকে পড়েছে মানে অনেক জায়গায়। অনেকে পড়েছে। শ্রমিক কাব্যিকভাবে বলছেন ঠিকই, শ্রমিকের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু কাব্যিকভাবে বলা এক জিনিস, কবির মতন বলা এক জিনিস, আর রিয়ালিটি আরেক জিনিস। তুমি যেটা বললে ঢুকেও পড়েছে অনেকে, একদম তোমার সাথে একমত। যতটুকু খবর পাচ্ছি বহু জায়গায় ঢুকেছে, দুই একজন রেজিস্ট করছেন, যেমন রিতেশ তেওয়ারি তার এলাকায় যাতে মানে তৃণমূলীরা ঢুকতে না পারে তার জন্য রিতেশ একদম মানে ধনুর্বন করেছে। তরুণ জ্যোতিও করছে। হ্যাঁ, এরকম কিছু লোক করছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে তৃণমূল কংগ্রেস থেকে যারা এসছে তাদের সাথে প্রচুর পুরনো সম্পর্ক এদের। ফলে দেখো, এটাও একটু বোঝার যে তৃণমূল কংগ্রেসে যারা থেকে এসছেন তাদের পুরনো তৃণমূলীদের সাথে পারিবারিক সম্পর্ক কার্যত, কারণ হয়তো 15-20 বছর কেউ একসাথে রাজনীতি করেছেন, আজকে বিজেপিতে এসছেন, ফলে দুর্দিনে বন্ধুকে তারা রক্ষা করবেন, এরকম একটা বার্তা কিন্তু আমরা পাচ্ছি। এবং সেই রকমই কিন্তু জায়গা, আমি কিন্তু জানি যে একজন মন্ত্রীর বাড়িতে কাউন্সিলররা থাকছেন, বসছেন, উঠছেন। তো যাই হোক, যেটা আমি তোমায় বলতে চাই যে দেখো, ইম্পর্টেন্ট হলো যে যাওয়ার পরেও রাজনীতির সাংস্কৃতিক অভিমুখটা তুমি চেঞ্জ করতে পারছো কিনা। রাজনৈতিক সাংস্কৃতিক অভিমুখ পশ্চিমবঙ্গ তখনই তৈরি হতে, সে মানে চেঞ্জ হতে পারে যদি সরকার পরিচালনার গভর্নেন্সের জায়গাটা, যেগুলো আমি বলছিলাম তোমাকে, ইনস্টিটিউশন বিল্ডিং করা, নেতা নির্ভরতা, নেতাহীনভাবে প্রশাসন চালানো, মানে মানে বলা যায় ডিপলিটিসাইজেশন অফ অ্যাডমিনিস্ট্রেশন তুমি করে দাও, অধিকাংশ লোক বলবে না রে ভাই, মিটিংয়ে যাব না, মিছিলে যাব না, যায় তো কোনো লোভে। ফলে যেই মুহূর্তে তুমি যোগ্যতার উপর শুধু প্রশাসনটাকে চালাবে, একমাত্র যোগ্যতার মাপকাঠিতে তুমি প্রশাসন চালাবে, তুমি দেখবে রাজনৈতিক দলের নেতারা যে বড় বড় মিছিল করে, মিটিং করে, করতে পারবে না, হতে পারে না। মানুষ যাই কেবলমাত্র কিছুর জন্য। এই যে তুমি এইমাত্র প্রশ্ন করলে যে দাদা ভাইস চ্যান্সেলরগুলো কী করে পরিবর্তন হয়ে যাচ্ছে, প্রিন্সিপালগুলো কী করে পরিবর্তন হয়ে সব দেখি গেরুয়া ভাবনা চিন্তার দ্বারা চলছে, তার কারণটা তাদের মনের মধ্যে এই আশঙ্কাটা তৈরি হচ্ছে, যদি আমি এই পদে থাকতে হয় তাহলে হয়তো খুশি করেই থাকতে হবে। এই বার্তাটাই বিজেপিকে দিতে হবে যে না, মানে রাজনীতিকরণের কোনো সুযোগ নেই, একেবারে নৈব্যক্তিকভাবে প্রশাসন চলবে, আইন ভিত্তিক প্রশাসন চলবে, প্রতিষ্ঠানের নিয়ম ভিত্তিক প্রশাসন চলবে, সেখানে বিজেপি কোনো নেতার কোনো ভূমিকা কোথাও থাকবে না। যদি এটা করতে পারে তাহলে XYZ কে আসলো তাতে খুব বেশি প্রভাব পড়বে না। আমার শেষ প্রশ্ন, বুদ্ধদেব ভট্টাচার্যের একদিকে অন্তরায় ছিল তার পার্টি, কমিউনিস্ট পার্টি, তাকে টেনে ধরা হতো বিভিন্ন ক্ষেত্রে শিল্প উন্নয়নের প্রশ্নে, এই কথাটা বহু চর্চিত এবং একটা সময় তো হয়েই গিয়েছিল। একদিকে বুদ্ধ ব্র্যান্ড, অন্যদিকে হচ্ছে বামেরা অত্যন্ত অপছন্দ করে। আবার অন্যদিকে এটাও ঠিক কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা অ্যাডভান্টেজ ছিল যে এই সমস্ত দুর্নীতিগ্রস্ত পাপিষ্ঠ লোকজন যেহেতু তার দলে বেশি ছিল, সেই জন্যে তার হাতেই সব কিছু ছিল। একমাত্র প্রবল বাৎসল্য রসে যতটা নষ্ট করার নষ্ট করে ফেললেন, যেটা চন্দ্রিমাদির ক্ষেত্রেও হলো, এটা চাণক্যও বলে গেছেন, কিন্তু বাৎসল্য রস সব রসের থেকে তীব্র। কিন্তু কোথাও এই ভাইপো ছাড়া বাদ বাকি অন্য ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় একাই সিদ্ধান্ত নিতেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ দা আপনার সঙ্গে দেখা হলো, ওনার মনে হলো আপনাকে ভাইস চ্যান্সেলর করে দেবেন, পরের দিন আপনি ভাইস চ্যান্সেলর হয়ে গেল। আবার কাউকে মনে হলো যে সেই পদে রাখবো না, সরিয়ে দিল। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, তার এতগুলো মন্ত্রিসভায় এতগুলো আনকোড়া মন্ত্রী, আবার অন্যদিকে বিরোধী শূন্য, বিরোধীটা তার অ্যাডভান্টেজ, কোনো বিরোধী নেই, তা সত্ত্বেও, এবং
এরকম একটা ডেমোক্রেটিক সেন্ট্রালিজমে বিশ্বাস করা পার্টি যদি এই কমিউনিস্ট পার্টি হয়, তাহলে কেন্দ্রীয়ভাবে কিন্তু গোটা পার্টিটা সারা দেশে একভাবেই চলছে। ঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হিসেবে কতটা বড় চ্যালেঞ্জ। দেখো, শুভেন্দু হলো ডু ইট নাও পলিসিতে বিশ্বাস করে, মানে এখন মানে এখনই। কিন্তু বিজেপির তে নানা ফিল্টার আছে, সেই ফিল্টারগুলো হয়ে হয়ে এসে তারপরে সিদ্ধান্তে যখন শুভেন্দুর কাছে আসবে, সেটা যদি খুব বড় দেরি হয়ে যায়, সেইটা কিন্তু একটা সমস্যা করতে পারে। যেমন আমি একটা বলছি, মন্ত্রিসভা তৈরিতে এতদিন লাগলো কেন? মন্ত্রিসভা তৈরি একাধিক স্তরের মধ্য দিয়ে গিয়ে শেষ পর্যন্ত ফাইনাল অ্যাপ্রুভাল এসছে, তারপরে মন্ত্রিসভা তৈরি হয়েছে। আর পশ্চিমবাংলা কেন, ভারতবর্ষের খুব কম জায়গাতে 1 মাস ওয়েট করতে হয়েছে মন্ত্রীদের পোর্টফোলিও বিতরণে। কেন এতদিন দেরি লাগলো? তো এইবার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হলো যে, যদি সরকারি ডিসিশনগুলো নেবার, অনেক ডিসিশন তুমি জানো পার্টি অ্যাপ্রুভাল প্রয়োজন হয়। একটাও শুভেন্দুর প্লাস পয়েন্ট আছে, এখানে সুব্রত গুপ্ত আছে। মানে আমি এটা ধরে নিচ্ছি, একজন বিশ্লেষক হিসেবে ধরে নিচ্ছি যে সুব্রত গুপ্ত হি ইজ রিপ্রেজেন্টিং দ্য পিএমও অফিস। ফলে সেইখান থেকে যদি আমি ধরে নিই যে পিএমও অফিসে নক করে যদি দ্রুততার সাথে কোনো সিদ্ধান্ত করিয়ে নেওয়া যায়, কিন্তু তারপরেও এমন এডুকেশন লাইনে, সংস্কৃতির জগতে, শিল্পের জগতে এমন অনেক ডিসিশন আছে যেখানে পার্টি নানা স্তরে কিন্তু মানে অনুমোদনের প্রেক্ষিতে, যেহেতু একটা আদর্শ আছে এই পার্টি, আদর্শ আছে। মানে তৃণমূলের কিন্তু এটা ছিল না, মানে ব্যক্তিগত মানে কতটা ফলে অনুপ্রাণিত, ফলে অনেক মানে সমস্যা আছে। যেমন আমি একটা বলছি, এই মুহূর্তে পশ্চিমবাংলায় বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়, সরকার 2 মাস হয়ে গেল, 2 মাস ধরে মানে সেই সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়নি, এবং একজন মানে কোনো জায়গাতে কিন্তু কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। এই সিদ্ধান্তগুলো নিতে পারছে না, তার কারণ হলো একাধিক স্তর আছে। মানে শিক্ষার ক্ষেত্রেও যে শিক্ষামন্ত্রী বা এককভাবে সিদ্ধান্ত নিয়ে সব কিছু করতে পারবেন তা নয়, সেখানে কিন্তু মানে রাজভবনের বিরাট রোল থাকবে। এখানে কিন্তু আবার বলছি তোমাকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিলেন, শিক্ষা দপ্তর চিঠি পাঠিয়ে দিলেও হয়ে গেল। এখানে কিন্তু রাজভবনেরও একটা রোল থাকবে, বিশেষ করে উচ্চশিক্ষার ক্ষেত্রে। উচ্চশিক্ষার শেষ সিদ্ধান্তটা, শেষ ডিসিশনটা কিন্তু রাজভবন নেবেন, রাজ্যপাল নেবেন। ফলে সেই অনেকগুলো স্তর অনেক ক্ষেত্রে থাকবে, সেইটাকে নিয়েই কিন্তু শুভেন্দু অধিকারীকে প্রশাসন চালাতে হবে। তোমার সাথে আমি একমত যে বিধান রায়ের পরে সবচেয়ে ক্ষমতাবান মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন, যিনি 1 সেকেন্ডে কোনো একটা সিদ্ধান্ত নিতে পারতেন, এবং নিতেনও। যদিও সেই সিদ্ধান্তগুলো যদি উনি সত্যি ভালো জনকল্যাণে নিতে পারতেন, মানে দলীয় স্বার্থে না নিতেন, তাহলে আজকে পশ্চিমবাংলা একটা সত্যি সোনার বাংলা হতো। শুধু দলীয় স্বার্থ না, ব্যক্তি স্বার্থে। মানে কেউ ধরুন চেয়ার মুছে দিল, তাকে একাডেমি অপাত্রে দান করেছে। আমি একেবারে শেষ মুহূর্তে বঙ্গবাসীকে এই কথাটা কি আমরা বলতে পারি, একজন অসাধারণ রাজ্যপাল পেয়েছি, মাননীয় রাজ্যপাল। এমন একজনকে মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি কার্যত বিরোধী শূন্য বিধানসভাতে, এবং তার যে খাটার ক্ষমতা, তিনি যেভাবে খাটতে পারেন এবং যেভাবে তার রাজনৈতিক ঋদ্ধ এবং প্রাজ্ঞ এবং বয়স কম, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অচিরেই এই বাংলা ঘুরে দাঁড়াবে আশাটা তো করতে পারি। এবং আরেকটা কথা হচ্ছে, বামেরা যখন অথর্ব, তাদের উপস্থিতি আছে কিন্তু তারা বিরোধী হিসেবে অথর্ব, একটা থানা ঘেরাও করারও ক্ষমতা নেই। এই রকম সময় শুভেন্দু অধিকারীর হাতে বাংলা কি ঘুরতে পারে? আশাটা তো করতে পারে। দেখো, আবার তোমায় বলছি, প্রথমত শুভেন্দু অধিকারীর পরিশ্রম আমি জানি ব্যক্তিগতভাবে যে কি ধরনের পরিশ্রমী মানুষ, আর 2 হলো ও কিন্তু শেখার মানে ইয়ে আছে, অ্যাটিটিউড আছে। তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন আবোল তাবোল কথাও কোনোদিনই বলবে না, আলটপ্পা মন্তব্য কোনোদিনই বলবে না। ও যতটুকু জানে অতটুকুই বলবে, না জানলে শিখে নিবে, জেনে তারপরে বলবে। আরেকটা জিনিস একটু বলতে হবে, প্রচারের বিমুখ কিছুটা। হ্যাঁ, মানে দেখো, আজকে প্রধান মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, পুরো আলোটাই তার উপরে। হ্যাঁ, কিন্তু দরকারই নেই প্রচারের জন্য কিছু করে না। মানে আমরা সাংবাদিক হিসেবে তো জানি যে প্রচারের জন্য না আননেসেসারি ও প্রথমত আলটপ্পা মন্তব্য করে প্রশাসনটাকে মানে নিন্দা চর্চার মধ্যে আনা, দলকে নিন্দা চর্চার মধ্যে আনা, এটা শুভেন্দু কোনোদিনই করবেন না। দ্বিতীয় যেটা, সেটা হলো যে যেহেতু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, পরিশ্রম করতে পারে, ফলে ও নানা স্টেক হোল্ডারের সাথে কিন্তু সম্পর্ক রক্ষা করতে পারবে। মানে ধরো ইন্ডাস্ট্রির লোকের সাথে থেকে শুরু করে, ইরিগেশন ডিপার্টমেন্টের থেকে শুরু করে, এগ্রিকালচার ডিপার্টমেন্টের শুরু করে। কিন্তু আমার একটা জায়গায় একটা কনসার্নের জায়গা আমি তোমায় বলি, সেটা হলো যে দেখো, অপোজিশন যদি স্ট্রং না থাকে, মুখ্যমন্ত্রীও কিন্তু কোনো মানে একটা সময়, উনি তো মানুষ, এক সময় ভাবতে লাগবে যা করছি ঠিকই করছি।
আর এই মানে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার আশপাশের লোকগুলো না, সে যতই হোক অবজেক্টিভলি কোনো সময় বলেন না। মানে বিশ্বনাথ চক্রবর্তীর মতো নির্দয়ভাবে কথা তো কেউ বলে না। ফলে সন্তুষ্ট করতে চাইবে, সবসময় সন্তুষ্ট করতে চাইবে। ফলে অপোজিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা স্ট্রং, আমি আবারও তোমায় বলছি, বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে একটা স্ট্রং অপোজিশনই একটা ডেমোক্রেটিক সেট আপে একটা সরকারকে আরও বেশি উৎসাহিত করে কাজ করার, আরও বেশি নিখুঁতভাবে কাজ করার উৎসাহিত করে। ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে ইন এভরি স্পিয়ারে গভর্নমেন্টের কাজকর্ম, সরকারের কাজকর্ম অনেক বেশি দক্ষতার সাথে পরিচালিত হয় যদি একটা কনস্ট্রাকটিভ স্ট্রং অপোজিশন থাকে। কিন্তু বিশ্বনাথ, আমার শেষ প্রশ্ন, আপনি তো জানেন এবং এটা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস রাজনীতিটাকে খেলা মনে করতো। ঠিক। আমি সেই জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একদা তৃণমূল সুপ্রিমো ছিলেন, তিনি কম বড় খেলাড়ি নন। শুভেন্দু অধিকারীর পতন হতে পারে, অনেকে বলছেন যে রোমান বা গ্রিক মিথোলজিতে প্রত্যেকটা নায়ক চরিত্রের কোনো না কোনো দুর্বলতা থাকে। অনেকে বলছেন এই যে প্রশস্তি করলেন শুভেন্দু অধিকারীর এই প্রথম 2 মাস বাদে, আর যিনি আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন, আমার অনেক শুভেচ্ছা থাকবে। আসলে কোথাও কিন্তু নরম হয়ে পড়বেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর। তার কারণ তাকে বাইরে থেকে যতটা কঠিন দেখায়, কোথাও কোথাও কিন্তু তাকে নরম করে দিতে পারে। তাহলে আমি বলবো শুভেন্দু অধিকারী কি লোক চেনেই না, একদম, যত বড় লোক হোক। শুভেন্দু অধিকারীকে আমি যতটুকু চিনেছি, লোহা মানে গলতে পারে, শুভেন্দু অধিকারী গলবে না। মানে আয়রন ম্যান অফ বেঙ্গল পলিটিক্স। একদম। মানে আমি তোমায় বলছি, মানে অতিরিক্ত কোনো কথা বলছি না। হয়তো একদিন তোমার এই কথাটা বলতে হবে যে পশ্চিমবাংলার লৌহমানব বল্লভভাই প্যাটেলকে তো দেশের লৌহমানব বলা হয়, পশ্চিমবাংলার লৌহমানব শুভেন্দু অধিকারী, এই কথাটা বলতেই হবে। অবশ্যই। সবশেষে আপনাদের বলবো, বিশ্বনাথ চক্রবর্তী, তার কথা, তার লেখা অবশ্যই পড়বেন। বই নিয়ে বিতর্ক হয়েছে, সেটা হয়তো অনেকে বলছেন কাভার পেজ নিয়ে, কিন্তু ভেতরেও অনেক কিছু চিন্তা ভাবনা উস্কে দেওয়ার মশলা কিন্তু রয়েছে। বিশ্বনাথ, অসংখ্য ধন্যবাদ, দীর্ঘক্ষণ সময় আপনার নিলাম, আমরা ঋদ্ধ হলাম। আবার রাজনৈতিক কোনো বাঁকে বা বিশ্বনাথ চক্রবর্তীর নতুন লেখায় কোনো আগামী বইয়ের লেখায় বিতর্ক হলে আবার আমরা হাজির হব। আরে বিতর্ক না হলেও এসো।